সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। হেলেনসিঙ্কি শহর আজ দিনটাই যেন মিঠির জন্য বসন্ত বিকালের ফুরফুরে বাতাসের আনন্দময় দিন। কারণ একটু একটু করে তিহাম মিঠির খুব কাছে চলে আসছে। যতটা কাছে আসলে খুব সাধারণ থেকে ব্যক্তিগত হয়ে ওঠা যায়, ঠিক ততটা। তবে কে জানে, ভালোবাসার পরশ অনুভূতি থেকে নিদারুণ পীড়াদায়ক কোন সত্যির মুখোমুখি হতে হয় মিঠিকে। মিঠি ফুরফুরে মনে খুব সুন্দর বারবি পিঙ্ক কালারের ড্রেসের সঙ্গে হাই হিল পরে পরিপাটি হয়ে বের হয়। কাঙ্ক্ষিত রুম থেকে বের হওয়া যাত্রাপথে দুইজন মুখোমুখি হলো। তবে তিহামের অবস্থান দেখে কেউ খুব সহজেই বলে দেবে তিহাম যেন মিঠির জন্য অপেক্ষা করছে। মিঠির সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ব্যস্ত রাখার তালবাহানার পরিহাসে মিশ্র কাজে সংযুক্ত হলো তিহাম। তবে মিঠির জন্য মেঘ না চাইতেই জল। কোথায় যাচ্ছ মিস? বাসায় বসে থাকতে থাকতে বোরিং ফিল করছি, তাই ভাবলাম আমার ফ্রেন্ড মনিয়াকে এই সুযোগে খোঁজ করা যাক। হঠাৎ করে মেয়েটা কোথায় উধাও হয়ে গেল। দিস ইজ নট ব্যাড আইডিয়া। তুমি চাইলে আমি তোমার পথসঙ্গী হতে রাজি মিস। সারা জীবনের জন্য? তিহামের কথা শুনে মিঠি খুশিতে আপ্লুত হয়ে আবেগের বশে পাল্টা প্রশ্ন করে ফেলল। তবে তিহাম থেকে প্রত্যুত্তর হিসাবে নিত্যদিনের স্নিগ্ধ হাসির পরিবর্তন হয়ে অমাবস্যার ন্যায় কালো অন্ধকার ঘেরা কিছু রহস্য চোখে পড়ল। সেই সাথেই তিহামের এই রূপ পরিবর্তন দেখে মিঠির মুখটাও মলিন হয়ে গেল। তিহাম প্রসঙ্গ পাল্টে দিয়েই বলল, চলো যাওয়া যাক। কথাটা বলেই দ্রুতগতিতে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল তিহাম। ফিনল্যান্ডের হেলেনসিঙ্কি শহরে আবারও একজোড়া পা একই সাথে যুগান্তর ছলে হেঁটে যাচ্ছে। আজ অন্য দিনের চেয়ে বাইরের আবহাওয়া ইতিমধ্যে মেঘলাময় রূপ নিয়েছে। তবু একজোড়া অতিথি পাখির নীরবতার বহিঃপ্রকাশ চারপাশ থেকে ঘিরে ধরেছে। মিঠি আপন মনে ভেবে যাচ্ছে, আপনি এত অদ্ভুত কেন তিহাম? আপনি কি সত্যিই আমাকে বুঝতে পারেন না, নাকি বুঝতে চান না, কোনটা? আপনি তো বলেছেন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে বারবার কেন আমায় এড়িয়ে চলেন? তাহলে কি অতীতের কেউ ছিল আপনার লাইফে? যদি সত্যি এমনটাই হয়, তাহলে আমার শত জনমের আক্ষেপ থাকবে আপনার প্রথম ভালোবাসা অন্য কেউ ছিল। মিঠির উথাল পাথাল ভাবনার মধ্যেই হঠাৎ আগমন ঘটল ঝিরে ঝিরে বৃষ্টির আমেজের উৎপত্তি, যেন আকাশ থেকে উপচে পড়ছে। অথচ বৃষ্টির মাঝেই কি অবলীলায় দাঁড়িয়ে আছে মিঠি। যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও তার ভাবনাকে প্রশ্রয় দেওয়া অতি জরুরি। কিন্তু তিহাম সব কল্পনা জল্পনা বাঁধ ভেঙে মিঠির হাত ধরে ছুটল। অতঃপর আশ্রয় হিসেবে ফুড স্টলের সামনে দাঁড়ালো। পর মুহূর্তে মিঠির পানে নজর বুলিয়ে দেখল মিঠি নিশ্চুপ। তিহাম নীরবতায় অবসান ঘটিয়ে বলল, অনেক তো খুঁজলে তোমার ফ্রেন্ডকে, তার তো অস্তিত্ব নেই এই হেলসিঙ্কি শহরে। আমার মাথায় এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, একটা মানুষ কি করে উধাও হয়ে যেতে পারে? হয়তো এর পেছনে এমন কেউ আছে যে সেকেন্ডের মধ্যেই কাউকে নিরুদ্দেশ করে দিতে পারে। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি করতে কেন কেউ উঠে পড়ে লাগবে? হয়তো তার উদ্দেশ্য তোমার ক্ষতি করা না, সে অন্য কিছু চাইছে। তার ফেলার টোপে তুমি পা দিয়েছো। হঠাৎ করে মিঠির মস্তিষ্কে নির্ণয় সিনহা চৌধুরীর নামটা পুনরাবৃত্তি হলো। মনে মনে ভাবছে, মাম্মাম তো বলেছে নির্ণয় ভাই ফিনল্যান্ড নেই, সম্পূর্ণ ধরাছোঁয়ার বাহিরে। আদৌ কি মাম্মামের ইনফরমেশন রাইট ছিল? মিঠির ভাবনার শেষ প্রান্তে তিহামের কথার কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতে সচকিত হয়ে মিঠি চোখ রাখল তিহামের দিকে। তুমি শিওর তুমি কখনো কারোর ক্ষতির কারণ হওনি? কখনো তোমার জন্য কোনো ক্ষতি হয়নি? কখনো কোনো ভুল সিদ্ধান্ত নাওনি? মানে? মানুষের বর্তমান আর ভবিষ্যৎ যতই সুন্দর হোক না কেন, দিন শেষে সে তার অতীতেই ফিরে যেতে চায়। তাই জিজ্ঞেস করলাম, অতীতে কখনো কোনো ভুল করেছো কিনা? তিহাম যখন কথাগুলো বলছিল তখন তিহামের চোখে অদ্ভুত ধরনের কিছু প্রকাশ পাচ্ছিল। তবে অদৃশ্য প্রলেপ সম্পর্কে মিঠি অবুঝ। মিঠি তিহামের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। পাল্টা প্রশ্ন ছুড়বে এর আগেই তিহাম বলে, বাই দ্য ওয়ে, চিনির কি খবর? চিনি ঠিকঠাক আছে তো? চিনির সঙ্গে কথা হয়েছে তোমার? আজ তিহাম চিনির খবর নিতে উতলা হয়ে আছে। তবে এতে মিঠির কোনো অভিযোগ নেই, বরং এতে মিঠি খুশি হয়। মিঠি দীর্ঘশ্বাস ছেড়েই বলল, চিনি এখনও আমার উপর রেগে আছে, কথা বলতে চায় না। তবে পিমির সাথে কথা হয় রোজ। তোমার পিমিজের সবসময় সত্যি বলছে, কি করে বিশ্বাস করলে? পিমি আমায় কেন মিথ্যে বলবে?
তিহাম আর কথা বাড়ায়নি মিঠির সঙ্গে। দুরু দুরু গভীর চিন্তামগ্ন হয়ে আছে বৃষ্টির উত্তাপে। ঝড় বৃষ্টির উন্মাদনা বেড়ে চলেছে, কিছুতেই কমার নামগন্ধ নেই। বৃষ্টির মাঝে ক্রমে ক্রমে প্রকারভেদ বাড়ছে এবং সেই সাথে ঠান্ডার উত্তাপ তো আছে। তিহাম হাস্যোজ্জ্বল মুখে মিঠির উদ্দেশ্যে বলল, এভাবে খুব বেশি সময় দাঁড়িয়ে থাকা সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। উবার বুক করছি, মিনিট খানিকের মধ্যেই চলে আসবে। তিহামের কথা সম্পূর্ণ করার আগেই উবার সামনে উপস্থিত হয়েছে। ওই তো উবার চলে এসেছে, চলো যাওয়া যাক। এভাবে কিচ্ছু করার নেই, বাসায় যেতে হলে বৃষ্টির মাঝে উবারেই উঠতে হবে। মিঠি মন খারাপ করে পা থেকে হিল খুলতেই যাবে, ঠিক সেই সময় কি হলো, হিল কেন খুলছো? আসলে আমার হিল ওয়াটারপ্রুফ না, বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। তারপর অ্যাপার্টমেন্ট অবধি যেতে পারবো না। তিহাম মিঠির কথা শুনে হঠাৎ করে মিঠিকে কোলে তুলে উবারে প্রবেশ করে। তিহামের অযাচিত কার্যক্রমে মিঠি অপলক ভালোবাসার পরশে তিহামকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। দ্য গ্রেস অফ হ্যাভেন। ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়ে 1টা বাজার দৌড় করায়, কিন্তু এখনও নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেনে ফেরেনি। আপাতত ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে চিনির গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। সেই সন্ধ্যায় নুসরতকে মিথ্যা বলে কক্ষ থেকে তাড়িয়েছে। এখন একা একা বড্ড বেশি অসহায় লাগছে। এত সময় পার হয়ে এখন মধ্যরাত হয়ে আসছে, তবু দু চোখের পাতা এক করেনি মেয়েটা। এই একরত্তি মেয়েটা সে সুঠাম দেখি নির্দয় পুরুষের জন্য অজানা চিন্তায় হাঁসফাঁস করছে। মনের মাঝে অজানা অনুভূতি করা নেড়ে নেড়ে সেই নিষ্ঠুরতম ব্যক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। এই কেমন ব্যাধি যা ক্রমশই চিনিকে গ্রাস করে নিচ্ছে। যে মানুষটার জন্য মনে এত কষ্ট, তার জন্যই আবার চিন্তা। অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত শরীর। এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি আর সব শেষে এক সমুদ্র আবেগের প্লাবন চলছেই মনে। চিনি ভাবছে কি করে সে নিষ্ঠুর মানবের ব্যাধি বাসা বাঁধল মনের গহীনে। চিনির ভাবনার মাঝেই নির্ণয় খুঁটিয়ে খুঁটিয়ে রুমে প্রবেশ করলো। ট্যাটু বিশিষ্ট হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে রাইডিং থেকে ফিরেছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য ও সাহস কোনোটাই নেই চিনির। অগত্যা হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন একরাশ অনুভূতির জোয়ারকে হৃদগহীনে সাবধানে চাপা পড়ে আছে কিছু অনুভূতি। নির্ণয়ের এমন করুণ অবস্থা দেখে চিনির গাল বেয়ে অশ্রুকণা হামলে পড়ছে। চিনির কান্নার স্রোত বইতে দেখে নির্ণয় ভ্রুকুচকে বলল, হোয়াট? চোখ দুটো জ্বলছে খুব, গলাটাও কেমন ধরে এসেছে। দ্রুত নির্ণয়ের সামনে দৌড়ে এসে বহু কষ্টতে আওয়াজ বের করে কণ্ঠনালী দিয়ে, কোথায় ছিলেন? কি হয়েছে আপনার? এত রক্ত কেন আপনার শরীরে? নির্ণয় কিছু সময় সূক্ষ্ম নজরে চিনিকে পরখ করে অতঃপর চিনির প্রশ্নের প্রত্যুত্তর না করেই চিনিকে এড়িয়ে কাউচে বসল। অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাক ব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। চিনি বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে দৌড়ে গিয়ে নির্ণয়ের পায়ের সামনে হাঁটু কেটে বসে ফের প্রশ্ন করলো, আপনি এত রাতে বাইক রাইডিং থেকে এই অঘটন ঘটিয়ে এসেছেন? ডোন্ট টক ব্যাক টু মি। সিম্প্যাথি দেখাতে এসেছিস? তোর এক্সক্লুসিভ সিম্প্যাথি আমার চাই না। সেসব সিম্প্যাথি আমাকে দেখাতে এসেছিস, সেগুলো নীলের জন্য তুলে রাখ। তৎক্ষণাৎ চিনি অশ্রুসিক্ত নয়নে না সূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি আর কখনো নীল ভাইয়ের সামনে যাব না, কথা বলবো না, আর প্রমিস। তবুও আপনি রাগ করবেন না প্লিজ, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। চিনির মুখ থেকে নীল নামটা শুনতেই মস্তিষ্কের নিউরনে ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। দগ্ধ আগ্নেয়গিরির লাভা যেন হিড়হিড় করে ছড়িয়ে পড়ল। চিনি ব্যাপারটা বুঝতে পেরে শির দ্বারা বয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোত। চিনির অজস্র দানা বাঁধা ভয় থরথর করে কাঁপছিল। নির্ণয়ের আগে উত্তেজনায় বরফের মতো এবং ডমিনেটিং কণ্ঠস্বরে বলল, তুই আমার লাইফের ফার্স্ট চয়েস। তোকে নিয়ে আমি জেলাসির হাই পয়েন্টে বিলং করি। আমি মারাত্মক জেলাস অ্যান্ড টক্সিক টাইপের। আমার ব্যক্তিগত প্রপার্টি একান্তই আমার। নির্ণয়ের প্রত্যেকটা কথার মাঝে উপচে পড়ছে অধিকারবোধ। নির্ণয়ের কথা শেষ হতে চিনি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নির্ণয়ের কথাটাকে সমর্থন করল। মুহূর্তে নির্ণয়ের রাগ যেন নিভে গেল, শুধুমাত্র চিনির এক বাক্যে। নির্ণয় শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, এখনো জেগে আছিস কেন? আপনার জন্য। আমি কি তোকে জেগে থাকতে বলেছি? আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল, তাই ঘুম আসছিল না। ডিনার করেছিস? না। কথাটা শুনতেই নির্ণয় রাগে কটমট করে চিনির দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে চিনি বলল, আপনার সাথে ডিনার করবো তাই খাইনি। ঠিক আছে,
ডিনার নিয়ে আসছে। কথা বলে নির্ণয় কাউচ থেকে উঠতে যাবে, ঠিক সেই সময় চিনি নির্ণয়ের হাত ধরে ফেলে। চিনি লক্ষ্য করতেই দেখতে পেল যেই ক্ষতস্থান থেকে চুইয়ে রক্তক্ষরণ হচ্ছে সেখানেই চিনি ধরে আছে, কিন্তু নির্ণয়ের মুখ থেকে একটু শব্দটাও বের হচ্ছে না। চিনি ভাবলো মানুষ কতটা পাথর হলে ব্যথা অনুভব করতে ভুলে যায়। নির্ণয় ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট প্রবলেম? যেখানে যেভাবে বসেছিলেন চুপটি করে সেখানে বসেন, আমি আসছি। চিনি নির্ণয়ের কথার ধরন নকল করে নির্ণয়কে যথাস্থানে বসিয়ে রেখে চিনি দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে। অতঃপর আবারও আপন গন্তব্যে ফিরে আসে ফার্স্ট এইড বক্স নিয়ে। চিনির কার্যকলাপ সংকুচিত নজরে তাকিয়ে আছে। চিনি করুণ ব্যথাতুর চাহনিতে ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বলে, মানুষ কি করে এতটা খামখেয়ালি হতে পারে? নিজের প্রতি মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? চিনির কথা শুনে নির্ণয় বোধহয় ক্রুরও হাসল। ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়ালো না চিনির। নির্ণয়ের এমন কর্মকাণ্ড দেখে চিনি অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করতে করতেই বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? মাথা তো খারাপ হবেই, কারণ তুই তো মস্তিষ্কে দখল করে ফেলেছিস, তাই তো মাথা বিগড়ে গেছে। চিনির কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতে সচকিত হয়ে নির্ণয়ের চোখে চোখ রাখলো আর ভাবলো কিছু সময়ের আগে নির্ণয়ের সাথে বর্তমানে নির্ণয়ের আকাশ পাতাল সমান তফাৎ। মানুষটা সত্যিই বিচিত্রময়। তোকে আমার কাছ থেকে দূর করে এত সহজ না। আপনার কাছে থাকাটা কি কিন্তু এতটাও সহজ নয়। তোকে কাছে রাখার ডিসিশন আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। নির্ণয় কথাগুলো করুণ চাউনির সাথে নেশালো কণ্ঠে বলল। এই কথাগুলোর মানে আদৌ অষ্টাদশী কী বোঝালো কে জানে। তবে চিনি আজ কোনো কিছুর ব্যাখ্যা জানতে চায় না। হয়তো নির্ণয় সেই অন্ধকার নিষিদ্ধ করা নিষ্ঠুর সত্তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় না। নির্ণয় চিনির চোখে চোখ রাখা অবস্থায় ফের বলল, আই বিলিভ ইন দিস লাইন। মানুষ মায়ায় পড়লে নিজেকে ধ্বংস করার জন্য নিজেই যথেষ্ট। নির্ণয়ের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই যখন তখন চিনির মাথায় ঢোকে না। ও তো স্রেফ ড্যাব করে নির্ণয়কে দেখে অপ্রস্তুত হয়ে যায়। মুহূর্তে বারবার উদ্ভ্রান্তের মতোই ছন্ন ছাড়া লাগছে। চিনির হাতের ব্যান্ডেজ সম্পূর্ণ করে নির্ণয়কে বলল, পা কোথায় কেটেছে দেখি। ইটস ওকে, আমি করে নেব। আমি থাকতে আপনি কেন করবেন? অতঃপর পূর্বের ন্যায় ব্যান্ডেজ করে কাঁচির সাহায্যে ব্যান্ডেজের ফিতে কাটার পর কাঁচি হাতে রাখা অবস্থায় নির্ণয়ের অচিরে প্রশ্ন কানে আসলো। তুই আমাকে ভয় পাস? প্রশ্নটা করে খুব সাবধানে চিনির হাত থেকে কাঁচিটা নিয়ে টি টেবিলে রেখে দিল। যদি অসচেতন হয়ে হাত কেটে যায় এমন নির্ভেজাল প্রশ্নেই বেকুব বনে গেল চিনি। তবু নিজেকে সংবরণ করে চিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নির্ণয় সরু চোখে চিনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি যখন দেশে ছিলাম তখন তো আমি ভয় পাসনি। সবাই যখন আমার থেকে দূরত্ব বজায় রাখতো তখন তুই সারাদিন আমার আগে পিছিয়ে ঘুরঘুর করতিস। সবার মতো তোর গায়ে কথার আগে গায়ে হাত উঠত। সবার মতো তুইও ছাড় পাসনি, তারপরও ফেবিকল আঠার মতো পিছিয়ে পড়ে থাকতি। তাহলে এখন কিসের ভয়? আপনি সবসময় জ্বলন্ত লাভার মতো জ্বলতে থাকেন। এমন মানুষকে কেনা ভয় পাবে বলুন? কথাও খুব অল্প বলেন, আর যেটুকুও বলেন সেটুকু রেগে গিয়েই বলেন। আমি ইট কাঠ পাথরের চেয়ে বেশি প্রাণহীন। নির্ণয়ের এক লাইনের কথার মাঝে মনে হয় বহু অপ্রকাশিত কষ্ট লুকিয়ে আছে, যা একান্ত নির্ণয়ের ব্যক্তিগত। অতুল সমুদ্রের মাঝে সব কষ্টগুলো মাটি চাপা দিয়েছে। চাইলেই সেই কষ্ট কারো কাম্য নয়। চিনির ঠোঁট উল্টে বলে, আপনার এইসব স্বভাবের জন্য ভয়ে কেউ আপনার সাথে কথা বলে না, এমনকি সামনেও আসে না। আপনার স্বভাবের জন্য আপনার আক্ষেপ হয় না? দেখলে আক্ষেপ বাড়ি এমন কিছুর দিকে নির্ণয় সিনহা চৌধুরী তাকায় না। সেজন্যই তো বহুদিন তোকে দেখতে যায়নি সে নিষ্ঠুর দেশে, যে আমার থেকে আমার সবকিছু এক নিমিষে কেড়ে নিয়েছে। নির্ণয় কিছু সময় চিনির দিকেই নিষ্প্রভ চোখে তাকিয়ে ব্যান্ডেজটা সম্পূর্ণ হতেই নির্ণয় হনহন করে রুম থেকে বের হয়ে গেল। অজ্ঞাত চিনি ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। 20 মিনিট পর নির্ণয় পোশাক চেঞ্জ করে রামেন সমেত রুমে প্রবেশ করলো। রামেনের পাত্র থেকে ভুরভুর করে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে। সারাদিনের ক্লান্তির মাঝে খিদের কথা ভুলেই গেছে চিনি। রামেনের সুস্বাদু সুবাস দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে মিশ্রিত পাত্র চিনির দিকে এগিয়ে দিল নির্ণয়।
অভিমানের পাট চোখে ক্ষুধার্ত চিনির দিকে এগিয়ে মুখোমুখি হয়ে বসলো নির্ণয়। নির্ণয় চিনির সামনে বসতেই চিনির চোখ নির্ণয়ের দিকে চলে গেল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়ার পর দ্বিগুণ আকর্ষণীয় লাগছে নির্ণয়কে। ধপধপে শরীরে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জির মাঝে কালো কুচকুচে মণিযুক্ত দু চোখের পাতা আরও বেশি আকর্ষণীয়। চোখের সৌন্দর্যে সামিল হয় যেন নতুন কোনো আকর্ষণ। নির্ণয়ের মাঝে উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই নিষ্ঠুর পুরুষের প্রতি যে কেউ দুর্বল হতে বাধ্য, কারণ এর বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনো রূপ মিল নেই। কখনো অন্ধকার, কখনো আলোর রশ্মি দিয়ে ভরপুর। মানুষটার সঙ্গে রঙিন জীবনযাত্রা বড্ড বেশি বেমানান। অষ্টাদশীর অচেতন মন নির্ণয়কে লুকিয়ে চড়িয়ে দেখছে। অজানা ঘোরের বসে অনেকটা সংকোচে নির্ণয়ের মুখশ্রী বানে হাঁ করে তাকিয়ে রইল। চিনির অচেতন কর্মকাণ্ডের মাঝে নির্ণয়ের কানে ইয়ারপড সংযুক্ত করে স্বাভাবিক কণ্ঠেই বলল, আমাকে দেখার জন্য অনেক সময় পাবি, রাত অনেক হয়েছে, খাবারটা শেষ কর। কথাগুলো বলেই নির্দ্বিধায় রামেনের চপস্টিক চিনির সামনে ধরে খাইয়ে দিচ্ছে এবং মনোযোগী ভঙ্গিমায় কারোর সাথে ফোন কলে কথা বলায় ব্যস্ত। খাবার পর্ব শেষ হতেই চিনি বিছানায় শুয়ে পড়ল। নির্ণয় এখনও ফোনে কথা বলতে ব্যস্ত। চিনি আর চোখে বারবার নির্ণয়কে দেখছে। ব্যাপার বুঝতে পেরে নির্ণয় মুচকেই হাসল। হঠাৎ করেই নির্ণয় চিনির চোখে চোখ রাখতেই চিনি লজ্জায় সঙ্গে সঙ্গে আপন গতিতে চোখ খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া। নির্ণয় এক পর্যায়ে হুট করে নিষ্প্রভ তাকিয়ে আছে চিনির করুণ চেহারার দিকে। অতি সুন্দর দেখতে অতল সমুদ্রের মতন আখি যুগল ভিজতে অশ্রুসিক্ত নোনা জলে নেতিয়ে আছে। কাঁদতে কাঁদতে কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। তুলোর মতো তুলতুলে গালগুলো আজ লাল হয়ে আছে। নির্ণয় সেই পুরাতন কর্মকাণ্ডের ন্যায় বিষণ্ণ মনের অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো নির্ণয় ধীরে ধীরে চিনির নিকট এগিয়ে চিনির উদ্দেশ্যেই বলল, আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে কি এমন দেখছিস? আমি কখন আপনাকে দেখলাম? আমি তো একবারও দেখিনি। আমি মিথ্যা বলে পছন্দ করি না। আই হোপ এটা তোকে সেকেন্ডবার বলতে হবে না। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে নির্ণয়ের মাঝে গম্ভীরতার কোনো চিহ্ন নেই। দেখে মনে হচ্ছে ফুরফুরে মেজাজে আছে। চিনি মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? তোর হাজব্যান্ডের সিক্স সেন্স মাধ্যমে বুঝেছে। তিনি শোয়া থেকে উঠে বসে মুখ গোমরা করে বলল, এখানে আমার হাজবেন্ড কোথা থেকে এলো? আমি তো এখানে বসে আছি, তাহলে কোথায় থেকে আসা যাওয়ার কথা উঠছে? চিনি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, উনি কি আদৌ মানুষের কাতারে পড়ে নাকি ঘাড় তারা একটা। চিনি পর মুহূর্তে কিছু একটা ভেবেই বলে উঠল, তার মানে আপনিও আমাকে দেখছিলেন? চিনির প্রশ্নের মাঝে হুট করেই চিনির চোখ চোরার দিকে নির্ণয় তাকিয়ে স্বীকারোক্তি করে বলে, আমার ব্যক্তিগত অংশ আমি দেখব, এতে কার মায়ের কি? সব জায়গায় আমার মাম্মামকে না টানলে হয় না আপনার? ওনার পেটের ভাত হজম হয় না? হ্যাঁ। চিনি বিরক্ত হয়ে মিনমিন করে কথাগুলো বলেই শুয়ে পড়ল। মুহূর্তেই চিনির চোখ ভার হয়ে ঘুম চলে আসছে। ঠিক এমন সময় চিনির সেই পরিচিত মাতাল করা শুকরানা আষ্টে পৃষ্ঠে শক্তপোক্তভাবে চিনিকে ঘিরে ধরল। বিষয়টা চিনির হৃদয় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গে চিনি চোখ মেলে তাকাতেই নির্ণয়কে পাশে দেখতে পেল। চিনি ভ্রুকুটি করেই শুধায়, আপনি এখানে কেন? তেমন কিছু না, আমি জাস্ট তোর পাশে তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই। হাত প্রচণ্ড ব্যথা করছে। চিনি কিছু বলবে এর আগেই নির্ণয় অগ্রিম হুঁশিয়ারি দিয়েই বলল, আরেকটা কথা বলে বাইরের ঠান্ডা বরফের রাজ্যে ফিরে আসবো। ইট ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নির্ণয়ের এমন ভয়ঙ্কর বাক্যধ্বনি শুনে চিনি কিছু বলতে পারল না। মনে মনে ভাবল, না বাবা, কিছু বলার দরকার নেই। যদি সত্যি সত্যি বাইরে বের করে দেয়। চিনিকে কিছু নিয়ে ভাবতে দেখে চিনির ঘাড়ে নির্ণয়ের কামড়ের দেওয়া লাল অংশে স্পর্শ করে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে হিসিয়ে বলল, লাভ বাইট, ক্যান ইউ ফিল ইট জান? নির্ণয়ের কথা চিনির কানে কর্ণপাতে হতেই ভেতর থেকে দুর্বল লজ্জাপতি সত্তাকে আষ্টে পৃষ্ঠে বন্দি করে বাইরের কাঠিন্য যথাসম্ভব ঠিকই ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো চিনি। কিন্তু পরপর নির্ণয়ের বেসামাল কথায় লজ্জায় গাল হয়ে যাচ্ছে। হার্টবিট ক্রমশই গতিতে চলছে। লজ্জার চরম সীমানায় গিয়ে চোখ বন্ধ করে ফেলে। নির্ণয় খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সবসময় আমার পাশে থাকিস, কিছু করতে পারিস আর না পারিস, এটুকু আমার জন্য যথেষ্ট। কথাগুলো বলেই নির্ণয় চোখ বন্ধ করে ফেলল চিনিকে ইজি ফিল করানোর জন্য। নির্ণয়ের আঁখি জোড়া বন্ধ হতে খুশিতে হাঁপ ছেড়ে বাঁচল চিনি। ফিনল্যান্ডে মাইলের পর মাইল সূর্যাস্ত দূর আলোর মুখ দেখা যাচ্ছে না কয়েকদিন। শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত।
স্ক্যান্ডিনেভিয়ার সবথেকে শীতলতম দেশ হলো ফিনল্যান্ড। আজ সপ্তাহখানেক বড়জোর দু একটিবার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তারপর হাড় কাঁপানো ঠান্ডার মৌসুম তো আছেই। উষ্ণতায় ছেয়ে আছে আজ প্রায় এক সপ্তাহ ধরে। কোনো কোনো শহরে তো শীতল উষ্ণতার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টির স্রোত বয়ে চলেছে। আজ সূর্যাস্তবিহীন সকাল হলেও দ্য গ্রেস অফ হেভেনে সবার মন ফুরফুরা। এই প্রথম দ্য গ্রেস অফ হেভেনে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করবে। সেই নিষ্ঠুর মানবের অন্ধকার গলিতে বহুদিন পর রশ্মির ছিটে ফোঁটা দেখা গেছে। সময়ের পরিবর্তে আজ কালো দুনিয়ার সাম্রাজ্য আলোয় ভয়ে ছুটে পালাচ্ছে। যে দুনিয়ার মাঝে নিঃশৃংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সেই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মানব সন্ধিপথী। নির্ণয়ের অন্ধকার শহরটা ধীরে ধীরে পাপের শহরে পরিণত হয়েছে। এই শহরে সাধারণ মানুষের মতোই তো নির্ণয়ের জীবন চলছে। তবে কেনই বা বারবার কোনো অযাচিত কারণে সব কিছু আকাশের রংধনুর মতো পাল্টে যায়। খাবার টেবিলে এক এক করে সকলেই যে যার মতো করে উপস্থিত হলো। এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় নুসরত এবং চিনি বারবার কেঁপে উঠছে। তবু সকলের সাথে চুটিয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। চিনি আর নুসরত দুজন আজ ম্যাচিং ড্রেস পরেছে। নুসরত মেরুন কালারের গাউন পরেছে। নুসরতের শরীরে মেরুন কালারটা পরন্ত বিকেলের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। চিনির পরনেও মেরুন কালারের চুড়িদার। ফর্সা শরীরে যে কোনো কালার বরাবরই চিনিকে সকলের দৃষ্টিতে আকর্ষণীয় লাগে। তবে আজও অন্যদিন থেকে ব্যতিক্রম নয়। চিনির সর্বাঙ্গে শুভ্র ফুলের মতো মেরুন কারুকার্যে জাগ্রত হয়েছে ভিনদেশীর বনলতায়। কোমর সমান লম্বা ঘন কালো চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রেখেছে। সামান্য কিছু চুল কানের পাশে বাতাসে দোল খাচ্ছে মনের অজান্তে। গোলাপের মতো ঠোঁট দুটোর সাথে থুতনির তিলটাও সকলকে আষ্টে পৃষ্ঠে আকর্ষণ করতে সক্ষম। ডাইনিং টেবিলে ফিনল্যান্ডের বেশ কিছু জনপ্রিয় খাবার টেবিলে সাজানো গোছানো ফিনল্যান্ডের ট্র্যাডিশনাল স্টাইলে। বাহারি খাবারের সুস্বাদু সুবাসে এবং মনে সুপ্ত অনুভূতির জন্য চিনির উড়নচণ্ডী মন আজ মুক্ত পাখির কলতানে বিভোর হয়ে আছে। চিনি বারবার বাচ্চাদের মতো খাবারের পাত্র থেকে খাবারের সুস্বাদু ঘ্রাণ নিচ্ছে। চিনির বাচ্চাদের মতো ছেলে মানুষই দেখে সকলেই হাসছে। ইদানিং চিনির চলন বলন থেকে শুরু করে সর্বাঙ্গ জুড়ে বেখেয়ালিপনা সুস্পষ্ট। তবে কি নির্ণয়ের আগমনে এই অষ্টাদশীর মনে গুপ্ত ঘাতকের ন্যায় হুট করে প্রেমের বসন্ত হানা দিয়েছে? আকস্মাৎ চিনি অন্য সকলের মতো হুমড়ি খেয়েছে প্রণয়ের বসন্তে। উড়নচণ্ডীর বেখেয়ালিপনার অষ্টাদশীর মনে দিন দুনিয়া ভুলে কেবল সেই নিষ্ঠুর নির্দয় পুরুষের ভাবনায় বুঁদ হয়ে আছে। চিনির এইরূপ আচরণ কারো মনে কোনো প্রশ্ন উকি না দিলেও নুসরাতের মনে অযাচিত কিছু প্রশ্ন ঠিকই উকি দিয়েছে। মূলত নুসরাতের এইসব চিন্তা ভাবনা প্রশ্রয় দিয়েছে চিনির অনুরক্তি সব কিছুতেই একঘেয়ে দোষীপনা। অষ্টাদশীর কোমল আচার আচরণ হোক আর বিতৃষ্ণা অভিমানী হৃদয়ে আজকাল নির্ণয়ের জন্য প্রহর কোণে যেন প্রণয়ের অপেক্ষা কালের সুখময় এক অনুভূতির। এত সব কিছু কোনোটাই নুসরাতের চোখ থেকে এড়ায়নি। জিয়াং ডাইনিং টেবিলে বসার সঙ্গে সঙ্গে চিনি আর নুসরাতের দিকে দৃষ্টি পড়ল। ভোরের আলোর মতো হাস্যোজ্জ্বল চেহারায় বলে উঠল, বাহ, তোমাদের দুজনকে এই ড্রেসে আজ রজনীগন্ধা ফ্লাওয়ারের মতো ঝিলমিলে লাগছে। জিয়াং এমন প্রশংসায় নুসরাত চিনি বিব্রত হয়ে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। তবে সকলের মাঝে তিনা শব্দ করেই হেসে দিল। জিয়াং এইরূপ মন্তব্য শুনে জিয়াং কপাল কুঁচকে তিনাকেই বলল, ইউ অলওয়েজ গো এগেইনস্ট মি। আমি হাসার মতো কি বলছি, তুই হাসলি কেন? জিয়াংয়ের প্রশ্নে আদনান তাচ্ছিল্যময় হেসে বলল, সালা, তুই কোন দেশের রজনীগন্ধা ফ্লাইয়ের মেরুন কালারে ঝিলমিলি হতে দেখেছিস? বেচারা মনে হয় মেরুন কালারের রজনীগন্ধা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দেখেছে। জিয়াং পূর্বের ন্যায় হাস্যোজ্জ্বল মুখ নিয়ে আদনান ও তিনার কথার প্যাটার্ন পাল্টে দিয়েই বলল, আমার তো বোন নেই, তোর কাছে বিয়ে দিয়ে তোর শালা হয়ে যাব। কিন্তু তোর তো বোন আছে, তুই চাইলেই আমার কাছে বিয়ে দিয়ে নির্দ্বিধায় আমার শালা হতে পারিস। দিস ইজ গুড আইডিয়া। দিস ইজ টোটালি ব্যাড আইডিয়া। আমার বনুকে পাওয়ার যুদ্ধে সর্বশেষ বাধাটা আমি থাকব। তার মানে তুই ফ্রেন্ড হয়ে ভিলেনের পার্ট নিবি? তুই এটাই ডিজার্ভ করিস। আমি এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছেলে হয়ে কিভাবে এটা ডিজার্ভ করি? নুসরাত সকলের কথা
উভ্র মনের ছলে শুনলেও চিনি ইতস্ততায় ভুগছে খানিকটা। তবে ওদের খুনসুটি ঝগড়া মন্দ লাগছে না। চিনি ভালোই এনজয় করছে বিষয়গুলো। সকলে যেভাবে জিয়াংয়ের পেছনে হাত ধুয়ে লেগে থাকে, ঠিক তেমনই চিনির দুষ্টু হেসে নুসরাতের পেছনে লেগে পড়ল। চিনি নুসরাতের উদ্দেশ্যে মিনমিনিয়ে বলল, জিয়াং ভাইয়া সত্যিই হ্যান্ডসাম, তুই চাইলে ট্রাই করতে পারিস। নুসরাত কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, উনি যেই মেয়ে দেখে সেই মেয়ের প্রতি ফিদা হয়ে যায়। এটা ওনার নিত্যদিনের রুটিন। এই পর্যন্ত কত মেয়ের সাথে ডেট করেছে কাউন্ট করা পসিবল না। ভাইয়া আমায় সব বলেছে। জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারার কোনো শখ বা ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই। জিয়াংয়ের এইরূপ সন্দেহবাচক সম্পর্কের নামে দুর্নামের গুণগান শুনে চিনি বিস্ময়কর চোখে একবার জিয়াংয়ের দিকে আর একবার নুসরাতের দিকে দেখছে। চিনি এটাই ভাবছে জিয়াং ভাইয়াকে দেখে বোঝার উপায় নেই জিয়াং ভাইয়া এই টাইপের। তাহলে কি নির্ণয় ভাইয়াও জিয়াং ভাইয়ার মতোই? কাউকে দেখেই বোঝার উপায় নেই। মুহূর্তের মধ্যেই চিনির মাথায় নির্ণয় সেদিনের কথা মস্তিষ্কে বিচরণ করলো। নির্ণয় ভাইয়া বিয়ে করবে বলেছে, তার মানে উনিও জিয়াং ভাইয়ার মতোই। প্রায় দেখি নির্ণয় ভাইয়া রুমের আলমিরা থেকে চিনিকে মেয়েদের ড্রেস বের করে দেয়। তাহলে কি চিনির ভাবনার সুতো কেটে জিয়াংয়ের কথায় জিয়াং ডান পাশের করিডোরে সূক্ষ্ম নজরে একবার পরখ করে তারপর চিনির উদ্দেশ্যে বলল, বাই দ্য ওয়ে চিনচিন, জানো আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট বিউটি অফ ইয়ারে যদি তুমি পার্টিসিপেট করো, আই এম ড্যাম শিওর ফার্স্ট প্রাইজ তুমিই পাবে। কেউ দেখতে সুন্দর হয় না, যার দেখার চোখ যতটা সুন্দর সেই মানুষটা ঠিক ততটাই সুন্দর। চিনি সুস্মিত কথার ধরন আর ব্যাখ্যা শুনে সবাই মোহিত হলো। জিয়াংও আন্তরিকতায় প্রফুল্ল হয়ে বলল, হাউ সুইট। জানো চিনচিন, তোমার এই চেহারা আর আমার এই চিন্তা যদি মিলে যায়, তাহলে তুমি বলিউডের নায়িকা হতে পারবে আর আমি ডিরেক্টর। ইট ইজ গুড এফোর্ট। চেনে যদি নায়িকা হয় আর তুই যদি সেই মুভির ডিরেক্টর থাকিস, তাহলে ডেফিনেটলি সেই মুভির ভিলেন হওয়ার যোগ্যতা আমি রাখি। ইনোসেন্ট, উদার, স্যাক্রিফাইস এসব আমার ক্যারেক্টারের সাথে যায় না, রাইট? নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে নির্ণয়ের কথার মাঝে আটকে আছে কঠোরতা। নির্ণয়ের অযাচিত উপস্থিতিতে এবং বাক্য বচনে সবাই বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। নির্ণয় কথাগুলো বলতে বলতে চিনি বারবার চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসল। নির্ণয় কথাগুলো জিয়াংকে বলছিল, তবে নির্ণয় নজর চিনির দিকে শূন্য একজোড়া কালো কুচকুচে চোখের সঙ্গে নিবদ্ধ। সেই সাথে এটে আছে গোলাকার মতো রহস্যময় ভাষা ভাষা নিখুঁত দুটি চোখ। এলোমেলো হলেও চুলগুলো কপাল ছুঁয়ে আছে আর পেছন দিক থেকে ঘাড়ের ট্যাটু অবধি, এবং চোখ দুটোই যেন এক সমুদ্র রহস্য বহন করে। আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যাচ্ছে চিনি। জিয়াং বেকুবের মতো নির্ণয়কে পাশে বসতে দেখে নির্ণয়ের দিকে তাকিয়ে উল্টে আবারও প্রশ্ন ছুড়ল, আমাকে বলছিস? ব্যাপারটা এমন যে কথাগুলো আমাকে বলছে নাকি চিনিকে? কারণ নির্ণয়ের দৃষ্টি এখনও একইভাবে সামনে চিনির দিকেই স্থির। নির্ণয় চিনির থেকে দৃষ্টি পরিবর্তন করে জিয়াংয়ের দিকে এক পলক তাকিয়ে পূর্বের ন্যায় রুষ্ট কণ্ঠে বলল, খাবার টেবিলে কি ছ্যাঁচড়ামো বিতরণ করা হচ্ছে? খাবার রেখে এত কথা কিসের? নির্ণয়ের কথা শুনে জিয়াংয়ের ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল ভয়। জিয়াং বিড়বিড় করেই বলল, আবারও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। তবে তুই ভুল কিছু বলিসনি। তোর মতো হৃদয়হীন ঘাটতেরা ভিলেন হওয়ার যোগ্য। ইউ হার্ট ইজ লাইক স্টোন। চিনি নির্ণয়ের দিকে না তাকিয়েই ভয়ার্থ ঢোক গেল। এক মুহূর্তের জন্য নির্ণয় ভাইয়ার পূর্বের রূপ ফিরে এসেছে ভাবতেই শরীর অবশ হয়ে আসছে। শুধু চিনির নয়, নুসরাতের ভেতরের আত্মা কেঁপে উঠছে নির্ণয়কে ডাইনিং টেবিলে বসতে দেখে। ভয়ের চোটে চিনির হাত চেপে ধরে আছে। আদনান তিনা নির্ণয়কে খাবার টেবিলে দেখে অবাক। সচরাচর কখনোই নির্ণয়কে খাবার টেবিলে দেখেনি। অর্থাৎ নির্ণয়ের মা মারা যাওয়ার পর কখনোই নির্ণয়কে নির্ণয়কুঞ্জে খাবার টেবিলে উপস্থিত পাওয়া যায়নি। অবশ্য যে নিজেই সকলের খাবার মিনিটে মিনিটে হারাম করে দিত, সে কী করে খাবার টেবিলে উপস্থিত থাকবে? এটা ঠিক সেরকম হয়ে গেল বৃষ্টিময় আকাশে চাঁদ। অতঃপর খাবার খাওয়ায় মনোযোগী হলো সকলে, শুধু সেই নিষিদ্ধ ব্যক্তি ব্যতীত। কারণ নির্ণয়ের তৃষ্ণার্ত চোখ চিনিকে দেখতে ব্যস্ত। চিনির ব্যাপারটা বোধগম্য হতেই গলা দিয়ে খাবার নামছে না। মূলত কোনো এক অযাচিত কারণে খাবার গলায় আটকে যাচ্ছে। চিনির মনে হচ্ছে নির্ণয়ের সামনে থেকে যদি এই মুহূর্তে উধাও হতে পারত, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতো না। চিনি কিছুটা খাবার মুখে দিয়ে এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা পানি শেষ করে রিনরিনে আওয়াজে বলল, আমার খাওয়া ডান। তোর তো সমস্ত খাবার প্লেটেই রয়ে গেছে। কি খেয়েছিস? এটাই আমার জন্য অনেক, এর চেয়ে বেশি আমার পক্ষে খাওয়া সম্ভব না।
চিনির সম্পূর্ণ কথা শেষ হতেই নির্ণয় চিনির খাবারের প্লেটটা সামনে থেকে নিয়ে এসে চিনির এঁটো প্লেট থেকে খাবার খাওয়া স্টার্ট করলো। নির্ণয়ের এমন বিহেভিয়ারে সকলে বিদ্যুৎ গতিতে ঝটকা খেলো। আর সবচেয়ে বৃহত্তর বিস্ময়কর ঝটকা যেন চিনিই খেয়েছে। নির্ণয়ের খাওয়ার গতিতে হাত নাড়াতেই চিনি সম্বিত ফিরে পেল। চিনি এই দিক ওই দিক তাকিয়ে সচকিত হয়েই বলে উঠল, আমার জুঠা খাবার আপনি খাচ্ছেন? দেখতেই তো পাচ্ছিস। আপনার কাছে অকওয়ার্ড লাগছে না আমার রেখে যাওয়া খাবার খেতে? অকওয়ার্ড কেন লাগবে? আমরা দুজন তো একজনই। নির্ণয় খাওয়ার অবস্থায় থাকাকালীন নরম স্বরেই জবাব দিল। নির্ণয়ের অনুরক্ত জবাবে কেন যেন ভেতর থেকে কোনো কথাই বের হচ্ছে না চিনির। কৌতূহল আর উদ্বেগ ভরা মুখটা মুহূর্তেই চুপসে গেল। বিস্তৃত আকাশ জুড়ে সত্য অঙ্কুরিত দুর্বল লজ্জাবতীর ন্যায় নাজুক অন্তঃকরণ মাঝে আছে। নির্ণয় খাওয়ার মাঝে মনোযোগী অবস্থায় চিনির দিকে চেরি ফলের পাত্র এগিয়ে দেয়। চিনির সামনে হঠাৎ চেরি ফল দেখে বিস্ময়কর চোখে চিনি নির্ণয়ের দিকে তাকায়। তবে নির্ণয়ের দিক থেকে কোনো সারা শব্দ না আসায় ভয়ে ভয়ে পাত্র থেকে চেরি ফল নিয়ে মুখে দিল। চেরি ফল মুখে দিতেই মুখ থেকে চেরি ফলের বিচি ফেলার জন্য এদিক সেদিক তাকাতেই নির্ণয়ের বলিষ্ঠ পুরুষালী হাত চিনির সামনে এগিয়ে দিল। চিনি বুঝে উঠতে পারছে না কী করবে। নির্ণয় চিনিকে ভাবতে দেখে বলল, এত ভাবার মতো কিছু নেই। আমার হাতে ফেলবে যেটা, দিস ইজ মাই অর্ডার। নির্ণয়ের কথাই নিমিষেই গতি হারায় মেয়েটা। নির্ণয়ের কথা অনুযায়ী মুখ থেকে চেরি ফলের বিচিটা নির্ণয়ের হাতে ফেলে তবে চিনির মাঝে আকাশ পাতাল অস্বস্তি বিরাজ করছে। এর 100 পরিমাণ অস্বস্তি নির্ণয়ের মধ্যে নেই। নির্বিঘ্নেই চিনির মুখের বিচি নির্ণয়ের হাতে তুলে নিল। এমন পরিস্থিতি পুরো ডাইনিং নিস্তব্ধতায় পরিপূর্ণ। নির্ণয়ের এমন কর্মকাণ্ডের ব্যাপারটা ঠাউর করতে পেরে টিনা আদনান দুষ্টু হাসছে। নুসরাত এমন দৃশ্য দেখে অজান্তেই মুখে হাত চলে গেল। বিড়বিড় করে নিজে প্রশ্ন ছুড়ল, হচ্ছে কি আমার সাথে? আমি যা শুনছি আর যা দেখছি সব কিছুই কি স্বপ্ন? আই কান্ট বিলিভ অ্যান্সি, আই জাস্ট কান্ট বিলিভ তুই তো দিনকে দিন চিনির স্পর্শে রোমান্টিক হয়ে যাচ্ছিস বস। আমি সেকেন্ডের মধ্যেই রোমান্টিক থেকে ডেঞ্জারাস হয়ে যেতে পারি। আফটার অল আই এম নির্ণয় সিনহা চৌধুরী। তুই মনে হয় ভুলে গেছিস, রাইট? বি স্মার্ট, বাট ডোন্ট ওয়ারি। আজ না হয় লাস্টবার মনে করে দেবো। কথাগুলো বলে নির্ণয় রুমে যেতে যেতে জিয়াংয়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ কঠোর কণ্ঠে বলল, বেশি না, অনলি ফর 5 মিনিটসের মধ্যেই তোকে আমার সামনে দেখতে চাই। হারি আপ। দিস ইজ নট ফেয়ার অ্যান্সি। আমি এমন কি করেছি? শুধু শুধু রেগে আছিস কেন আমার ওপর? জিয়াংয়ের হা হুতাশ হাহাকার কিছুই তোয়াক্কা করল না নির্ণয়। বেপরোয়া উদাসীনভাবে নিজ কক্ষে প্রবেশ করলো। জিয়াং বিড়বিড় করে নিজেকে নিজে প্রশ্ন ছুড়ল, এখন কি হবে তার? কি আর হবে, তোর তো খুব বিয়ে করার শখ, তাই বুড়ো তোকে জামাই আদর করার জন্যই রেগেছে। আদনান উচ্চস্বরে হাসছে। জিয়াংয়ের চেহারার বেহাল দশা এবং আদনানের কথা শুনে টিনা নুসরাত চিনি মিটমিট করে হাসছে। পর মুহূর্তে জিয়াং আকাশের চাঁদ পাওয়ার মতো আনন্দময় মুখ করে বুদ্ধি এঁটে বলল, জানো চিনচিন, অ্যাকচুয়ালি অ্যান্সি একটু কথা কম বলে, তবে খুব শান্তশিষ্ট আর সামান্য রাগী অ্যান্ড কিছুটা বদমেজাজি। তবে অ্যান্সি খুব ইন্টারেস্টিং। আশেপাশে অল ফিমেলস অ্যান্সির জন্য পাগল। নির্ণয়ের রাইডিং স্কিল তো দেখেছো। এখন বাকি আছে অ্যান্সি গ্রুপ অফ মোহনা কমপ্লেক্স, সেখানেও মেয়েরা লাইন পেতে অ্যান্সির জন্য। এসব চিনিকে কেন বলছেন? চিনি জেনে কি করবে? নির্ণয় ভাইয়ের আগে পিছে কোন মেয়ে ঘোরে আর কোন মেয়ে ঘোরে না? নুসরাতের কথায় জিয়াং থমকে যায়। বেচারের অতি কষ্টে বুদ্ধি বের করেছিল। চিনির কাছে নির্ণয়ের 2-4টে প্রশংসা করে এ পর্যায়ে নির্ণয়ের হাত থেকে বেঁচে যাবে। আর কেউ না জানুক, জিয়াং খুব ভালো করে জানে চিনি নির্ণয়ের জন্য কি। টিনা বলল, বাকিগুলো আমরা চিনিকে বলে দেব। তোর টাইম হয়ে গেছে ব্রোর রুমে প্রবেশ করার। হ্যাঁ যাচ্ছি। তোকে আর টাইম সেন্স বোঝাতে হবে না আমাকে। বলেই নির্ণয় রুমের উদ্দেশ্যে চলে গেল। অবশেষে খাওয়া দাওয়া হই হুল্লোড় ভালোই চলেছে। সবার সাথে চিনি আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকে প্রথম চিনির মনে হয়েছে যে ও আসলে একটি পরিবারের মাঝে আছে। এই আনন্দময় দিনগুলো পেতেই মিঠি মাম্মামকে ভুলে আছে। জিয়াং নির্ণয়ের কক্ষের দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অতি আত্মবিশ্বাসী ছেলেটা এবারও মুহূর্তেই আত্মবিশ্বাস হারিয়ে মুখ থুবড়ে পড়ল সব সময়ের মতোই।
সামনে এগিয়েও যাচ্ছে না, পিছনে পিছাচ্ছেও না, শুধু টানাপোড়াই ভুগছে। জিয়াং খুব ভালো করেই জানে নির্ণয় এখন নিজের রুমে থাকবে, আর যদি প্রসঙ্গ ওঠে নির্ণয়ের রুম, তাহলে যেখানে চিনি থাকবে সেখানে তো প্রশ্নই ওঠে না জিয়াংয়ের প্রবেশ করার। জিয়াং বরাবরই নির্ণয়ের কাছে ভীতু আর ভঙ্গুর প্রকৃতির পুরুষ। তবে জিয়াংয়ের কোনো ভুল ত্রুটি নেই, কারণ নির্ণয়ের হৃদয়হীনের মতো অপ্রত্যাশিত কার্যকর্ম যে কেউকেই ভয় পাওয়াতে সক্ষম। জিয়াংয়ের মনে এখন একটাই প্রতিজ্ঞা, নির্ণয়ের কাছে কিছুতেই নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না, কখনোই না, নয়তো আজ জান নিয়ে বেঁচে ফিরতে পারবে না। এভাবেই ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই জিয়াংয়ের। ঠিক সেই সময় ভেতর থেকে কিছু গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তুই নিজের ইচ্ছে ভেতরে প্রবেশ করবি, নাকি ড্যাজিকে পাঠাবো তোকে রাজুকে ভাবি নিয়ে আসার জন্য? নির্ণয়ের বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো জিয়াংয়ের কান অবধি যেতেই আকপাচ না ভেবে কক্ষে প্রবেশ করলো। জিয়াং ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যথাতুর স্বরে বলল, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। কথাটা বলেই দৃষ্টি সামনের দিকে স্থির করতেই চোখ আটকে পড়ল নির্ণয়ের ভাবলেশীন মুখমণ্ডলে। চারিদিকে থমথমে পরিবেশের মাঝে নির্ণয়ের হিংস্র পৈশাচিক মস্তিষ্কে গভীর ভাবনায় বিভোর। নিজের অজান্তেই হাত মুঠিবদ্ধ করে টেবিলে সজোরে ঘুষি মেরে বিড়বিড় করে বলল, নির্ণয় সিনহা চৌধুরীর সঙ্গে গেম মোটেও টলারেট করব না। ইট ইজ মাই ফল্ট। আমার রাজ্যতে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই, অবশ্যই নেই। জিয়াং গভীর নজরে নির্ণয়কে পরখ করতে গিয়ে আকস্মাৎ পায়ের গতি থেমে গেল তার। উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আর একটু গভীর নজরে চোখ বোলালো। নির্ণয়ের হিংস্র চেহারার সঙ্গে নির্ণয়ের হাতের মধ্যে কিছু একটা নজরে পড়ল। আর পাশে ভূতু বিড়ালের মতো চুপসে আছে ড্যাজি। ড্যাজির পূর্বের রূপ যদি কেউ অজ্ঞাত না হয়ে থাকে, তাহলে নির্দ্বিধায় বলে দেবে এই পশুটি ড্যাজি নামেই ভূতু বিড়াল। তাকে কোনোভাবে হিংস্র হিসেবে প্রমাণ করা যাবে না। জিয়াং নির্ণয়ের অবস্থার বেগতিক দেখে দ্রুত গতিতে নির্ণয়ের নিকটে স্থির হয়ে দাঁড়ালো। জিয়াংয়ের উপস্থিতি টের পেতে গা হেলিয়ে দেয় ইজি চেয়ারে। তবে মস্তিষ্কের নিউরনে রাগের হালকা উৎপাদ দ্বিগুণ ধরে ছড়িয়ে পড়ছে। হোয়াট হ্যাপেন্ড? এত হাইপার হয়ে আছিস কেন? তবে নির্ণয়ের কোনো রূপ প্রতিক্রিয়া না পেয়ে পুনরায় বলে, আমরা যথাসাধ্য ট্রাই করছি সেদিনের বিস্ফোরণ কে করেছে এবং ল্যাপটপ কোথায় আছে জানার জন্য। অতঃপর ইম্পর্ট্যান্ট অফ দ্য পার্ট এগুলো আগে পেছনে কে আছে খুঁজে বের করার চেষ্টা করছি। এবারও নির্ণয় থেকে সামান্যতম প্রত্যুত্তর চিহ্ন দেখা মিলেনি। নির্ণয়ের দৃষ্টি এখনও নির্ণয়ের হাতে রাখা কোনো এক বস্তুর উপর। অতঃপর জিয়াং আবারও নির্ণয়ের দৃষ্টির সূত্র ধরে সেদিকে লক্ষ্য করেই বলল, তোর হাতে কি এটা? দেখে তো মনে হচ্ছে কোনো 9-10 বছরের বাচ্চার ঘড়ি। আর কে কি মনে হচ্ছে তোর? এটা তো ফিমেল ঘড়ি, আই থিঙ্ক কোনো বাচ্চা মেয়ের ঘড়ি। তবে ঘড়িটা খুব ইউনিক, সচরাচর এমন ঘড়ি দেখা যায় না। মনে তো হচ্ছে অনেক দামি, কিন্তু বেশ পুরনো। 8 বছর আগের পুরাতন ঘড়ি। 8 বছর পুরনো ঘড়ি তুই কোথায় পেলি? জাহান নামে। মরার আগেই জাহান্নাম থেকে ঘুরে এসে পড়েছিস। যাক, আগে আর পরে তোকে তো জাহান্নামেই যেতে হতো। এটা কোনো বিষয় না, বিষয় হলো জাহান্নাম দেখতে কেমন রে? টেনশন করার মতো কিছু নেই, খুব শীঘ্রই তোকে সেখানে পাঠানোর ব্যবস্থা করছে। তারপর আরামসে দেখিস যার নাম কেমন এবং কত প্রকার। জিয়াং সাফাই দেওয়ার পূর্বেই নির্ণয় জোর কদমে কাউকে কল লাগালো। দৃঢ় কণ্ঠস্বরে কাউকে ফোন করেই বলল, ঘড়িটা 8 বছর আগে কে কবে কখন কিনেছে, ইমিডিয়েটলি সব ইনফরমেশন আজকের মধ্যে চাই, অ্যাট এনি কস্ট। 8 বছর আগের ইনফরমেশন এখন কি করে বের করবে? ইভেন এই সামান্য ঘড়ি খোঁজা কখনোই পসিবল না। তোর কাছে সামান্য হলেও কি একজনের কাছে এটা নিকৃষ্ট কার্যকলাপের অংশ। ইনফ্যাক্ট বেস্ট ব্র্যান্ডের মধ্যে টপ পজিশনে আছে এই সামান্য ঘড়িটা। মেরি গ্র্যান্ড ঘড়ি, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘড়ির মধ্যে একটি। এই ঘড়ির উপর 110 ক্যারেটের নানা রঙের হীরার টুকরো বসিয়ে এই ঘড়ি তৈরি করা হয়। এটা কিনা কোনো সামান্য মানুষের কাম্য নয়। এত দাম দিয়ে কে তোকে বাচ্চাদের ঘড়ি গিফট করেছে? জিয়াংয়ের বোকা বোকা প্রশ্নে নির্ণয়ের আগুন ঝরে লেহিদার দাবানলের মতো চোখ জিয়াংয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পর মুহূর্তেই নিজেকে শান্ত করার প্রয়াসে রহস্যময় ক্রুটি হেসে বলল, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘড়িটি কোনো একদিন আমার বক্ষ গহ্বরে রাখা প্রাণভোমরার রক্ষা কবচের কাজ করেছে। বাই চান্স এই ঘড়ির মধ্যে লোকেশন ট্র্যাক করার জিপিএস লাগানো নয় তো? রাইট, চীনকে টার্গেট করে এই ঘড়িটা স্পাইয়ের কাজ করেছে। তাহলে আমরা টাইম ওয়েস্ট করছি কেন? এখনই চিনিকে জিজ্ঞেস করলেই সব সত্যি সামনে এসে পড়বে। দুধ কা দুধ আর পানি কা পানি। স্টপ ইট। তার নন সিরিয়াস কথা সাইডে রেখে আমার রুম থেকে বের হয়ে যায়। যাচ্ছি,
তোর এবং তোর হিংস্র মনস্টারের কাছে আমার বিন্দুমাত্র থাকার ইচ্ছে নেই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে চিনচিনের কাছে তোর প্রশংসা করে এসেছি। বাই দ্য ওয়ে, আমাকে রেখেছিস কেন? জিয়াংয়ের কথায় নির্ণয় চোখ মুখ দুটো স্থির করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্ণয় জিজ্ঞাসু দৃষ্টির আভাস পেয়ে জিয়াং গর্বিত হয়ে ফের বলতে শুরু করে, আমি চিনচিনকে বলে এসেছি, তোর মতো ছেলে পুরো বিশ্বে 10 থেকে 12টা পাওয়া মুশকিল। তোর ভেতরটা মাখনের মতো তুলতুলে নরম। ইয়োর হার্ট ইজ লাইক স্টোন। তাহলে এটা কে বলেছিল? অবভিয়াসলি আমি বলিনি। জিয়াংয়ের এত সময় যাবৎ হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে গেছে। আমতা করে কিছু বলতেই যাবে এর আগেই নির্ণয় বলল, ডেন্সেলের রুফটপের ক্লাব কর্নারের সিসি ক্যামেরা থেকে কার রেসিং প্লেসের দৃশ্য স্পষ্ট দেখা যায়। সেখানকার ফুটেজ সংগ্রহ করলে সব ক্লিয়ার হবে। কার বিস্ফোরণে মিস্টেরিয়াস ব্যক্তি গিয়েছিল। নির্ণয়ের কথা সম্পূর্ণ হতেই জিয়াং উদ্গ্রীব হয়ে কিছু বলতে নেভে এর আগে নির্ণয় জোর কদমে বলে উঠল, ডেইজি, ওকে বাইরে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আয়। ওর ননস্টপ বকবকানি আমার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দিচ্ছে। নির্ণয় কথাটা বলতে দেরি আর ড্যাজি হিংস্র প্রাণীর ন্যায় উচ্ছ্বসিত হয়ে জিয়াংয়ের পেছনে ছুটতে দেরি নয়। নির্ণয় তোড়জোড় করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ব্ল্যাক শার্টের ওপর স্নোলাইন উইন্টার স্কি ভেস্ট পরেছে। ক্লাইভ ক্রিশ্চিয়ান সুগন্ধি ব্যবহার করে পেছনে ঘুরতেই দুজোড়া তৃষ্ণার্থ চোখ একত্রিত হলো। নিষ্প্রভ কালো কুচকুচে চোখ জোড়া চিনি খুব ভালো করে চেনে। যদিও অষ্টাদশী এখনও নিশ্চিত নয় নির্ণয়ের জন্য চিনির যে অনুভূতি কাজ করে সেটা ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে নাকি ভয়। তবু বেহায়া মন আজকাল নির্ণয়কে কাছে থেকে চিনতে বড্ড বেশি বেসামাল। মুহূর্তেই একটা গমগমে আওয়াজে চিনির ধ্যান ভেঙে গেল। ওয়াই আর ইউ সাইলেন্ট? নির্ণয়ের কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে পরক্ষণেই আবার কয়েকবার পলক ছেড়ে চোখ ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে চিনি। বেরোচ্ছেন আপনি? দেখতেই তো পাচ্ছিস। এখনই বেরোবেন? কেন, সঙ্গে যাওয়ার ইচ্ছে আছে? নির্ণয়ের কথায় চিনি দ্রুত এদিক সেদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, বাই দ্য ওয়ে, রাতে বের হব, রেডি হয়ে থাকবি। আলমিরায় ড্রেস আছে, যেটা পছন্দ হয় সেটাই পড়তে পারিস। অ্যাজ ইউর উইশ। নির্ণয়ের কথায় মোক্ষম একটা সুযোগ চিনির হাতের নাগালে চলে এলো। মেঘ না চাইতেই জল। মূলত জিয়াংয়ের বলা কথাগুলো শোনার পর থেকে চিনির মনে অযাচিত কিছু প্রশ্ন দানা বেঁধেছে। এটা নিছক কিছু কৌতূহল নাকি অন্য কিছু চিনি জানে না। অতঃপর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেই বসলো, আপনার আলমিরার ড্রেসগুলো কার? ড্রেসের সাইজ কার? আমার। তাহলে ডেফিনেটলি ড্রেসগুলো তোর। কিন্তু আমার ড্রেসের সাইজ আপনি কি করে জানলেন? আমার জবাবদিহি একদম পছন্দ না। সেটা যদি হয় তোর ক্ষেত্রে তাহলে অন্যরকম কিছু হবে, কিন্তু জবাব আসবে না। নির্ণয়ের নির্লিপ্ত জবাব তৎক্ষণাৎ ভয়ে চিনি জড়সড় হয়ে চোখ নামিয়ে নেয়। নির্ণয়ের এইরূপ প্রত্যুত্তর চিনির পুষ্প ন্যায় ভয় ভুতুরে বিষণ্ণ বিকেলের ন্যায় অভিমানী মন মুহূর্তেই জাগরণ তুলেছিল প্রেমানুভূতির বিপরীতে। মনের সঙ্গে অভিমানে পাল্লা ধরে ভাবল মানুষ কতটা তিতকতি হলে এইরূপ জবাব আসে। চিনির এমন অভিব্যক্তি দেখে নির্ণয় নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বের হয়ে চোখের ওপর ব্র্যান্ডেড সানগ্লাস বসাতে লো সাউন্ডেই বলল, জাস্ট টুডে, তারপর তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বি রেডি তোর বার্থডে গিফটের জন্য। চিনি নির্ণয়ের যাওয়ার পানে মিনিট খানেক সময় তাকিয়েছিল। অতঃপর জিয়াং দরজার সামনে এসে বলল, আমি ভেতরে আসতে পারি? জিয়াংয়ের কথায় নুসরাত আধা শোয়া অবস্থা থেকে হকচকিয়ে উঠে উৎকণ্ঠার স্বরে বলল, ভেতরে এসে জিজ্ঞেস করছেন আসতে পারেন কি না। নুসরাতের কথা শুনে জিয়াং বিড়বিড়ালো, এই মেয়ে তার ভাইয়ের মতো পটাপট ঝোঁটা মেরে ইজ্জত দিয়ে দেয়। পর মুহূর্তেই জিয়াং মাত্রাতিরিক্ত খুশিতেই বলল, আমি জানি তুমি আমায় তোমার রুমে প্রবেশ করতে বারণ করবে না, তাই তো চলে এসেছি। আমি বারণ না করলেও আমার ভাই অলরেডি আপনায় বারণ করে দিয়েছে। পানি হবে? নুসরাত বসা থেকে উঠে জিয়াংকে পানি দিল। জিয়াং গ্লাসের পানি মুখে দিতেই বলল, বাহ, তোমার হাতের পানির টেস্ট তো ইয়ামি। কিভাবে রান্না করেছো? কোথায় দেখেছেন পানি কেউ ইয়াম্মি করে রান্না করে? হ্যাঁ, সরি না, মানে কোথায় থেকে এনেছো? পানির পাত্র থেকে গ্লাসে ঢেলে নিয়ে এসেছি। আসলে আমি এটা বলতে চেয়েছি যে পানি তোমার রুমে কোথায় থেকে এসেছে। অবশ্যই আমার রুমে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকেই পানি আসবে, পাতাল থেকে তো আসবে না। আপনার রুমের পানির প্রয়োজন হলে পাত্রসহ নিয়ে যেতে পারেন। তার প্রয়োজন নেই, আমার যখন ইচ্ছে হবে তোমার রুমে এসে পানি পান করে যাব, নো প্রবলেম। ভাইয়া সারাদিন আমার রুমেই থাকে, আপনার নো প্রবলেমকে প্রবলেম করে ছাড়বে। জিয়াংয়ের বোকা বোকা প্রশ্নে নুসরাত বিরক্ত হয়ে কথাগুলো বলল, আপনি কি আমি কিছু বলতে চান? তাহলে বলতে পারেন।
আমি ঘোরানো পেছানো কথা পছন্দ করি না। নুসরাতের কথা শুনে মনে হচ্ছে জিয়াং দিনের বেলায় আকাশে চাঁদ পেয়েছে। মনে মনে গভীরভাবে ভাবল, এই মোক্ষম সময়। নুসরাত যেহেতু জানতে চাইছে, তাহলে দেরি কেন? লাভ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস, জানোই তো। আই এম ইন লাভ উইথ। জিয়াং পুরো কথা সম্পূর্ণ করার আগে চিনির পদার্পণ হলো কক্ষে। হঠাৎ করে চিনির এন্ট্রিতে জিয়াং এবং নুসরাতের চোখ চিনির ওপর। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এনিথিং রং? ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? তোরা কি ইম্পর্টেন্ট কিছু বলছিলি? তাহলে আমি কিছু সময় পর আসবো। না, তুই কোথাও যাবি না। জিয়াং ভাইয়া পানি খাওয়ার জন্য এসেছে। আর কি যেন বলছিলেন, কথাটা সম্পূর্ণ করুন। চিনিকে সামনে দেখে জিয়াংয়ের মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না। মনে মনে ভাবছে, এখন কি এইসব বলা ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি হবে? তখন তো নির্ণয় তাকে জ্যান্ত কবর দেবে। জিয়াং ভাবনায় পড়তেই নুসরাত বলে উঠল, কি হলো বলুন, কি যেন বলছিলেন? বাস স্টেশনে সব গুলিয়ে গেছে, আপাতত কিছু মনে পড়ছে না, মনে পড়লে বলে দিব। ঠিক আছে। কখন থেকে অপেক্ষা করছি, এই তোর আসার সময় হলো। নির্ণয় ভাইয়া রুমে ছিল, তাই তো আসতে পারিনি। তোদের ভাই বোনের ব্যাপার কি? তোদের ভাই বোনের জায়গায় হাজব্যান্ড ওয়াইফ বেশি লাগে কথাবার্তা শুনলে। হাজব্যান্ড রুমে থাকলে যেমন ওয়াইফ রুম থেকে বের হতে পারে না, ঠিক তেমন। জিয়াং মনে মনে হেসে বলল, এটাই ডেস্টিনি। ছি ছি, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস তুই? আমি পাগল এখনো হইনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব। যেহেতু পাগল হবে তাহলে আমার জন্য হয়ে যাও। নুসরাত জিয়াংয়ের কথাকে ইগনোর করে চিনির উদ্দেশ্যে বলল, বাসায় বোরিং লাগছে। নির্ণয় ভাই আজ রাতে ঘুরতে নিয়ে যাবে, রেডি হয়ে থাকতে বলেছে। তাহলে তো খুব মজা হবে। কোন ড্রেসটা পরে যাবো আজ? তুই চাইলে নির্ণয় ভাইয়ের আলমিরা থেকে ড্রেস পরতে পারিস, সেখানে দামি দামি ব্র্যান্ডের আর ইউনিক ড্রেস আছে। চিনির কথা সম্পূর্ণ হতেই জিয়াং হকচকিয়ে উচ্চস্বরে বলে উঠল, নো নেভার। জিয়াং এমন উদ্ভটভাবে চেঁচিয়ে ওঠায় সঙ্গে সঙ্গে চিনি আর নুসরাত কানে হাত চেপে ধরেছে। নুসরাত সচেতন কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে চেঁচাচ্ছেন কেন? নাকি আজকে আবার হন্টেড মুভির সিন ক্রিয়েট করছেন? নট এনিমোর। আসলে চিনির কথায় আমার এমন রিয়াকশন। আমি চেঁচানোর মতো কি বলেছি? অ্যান্সির আলমারির প্রত্যেকটা ড্রেস চিনির জন্য নির্ধারিত। সেই আলমারির ড্রেস পরবে তো দূর, চিনি ব্যতীত স্পর্শ করার রাইট নেই। এত ড্রেস আমার জন্য? এগুলো তো কিছুই নয়। দ্য গ্রেট অফ হ্যাভেনে তোমার জন্য ব্র্যান্ডেড ড্রেস, জুতো, ওয়াচ, ব্যাগ, কসমেটিকের জন্য একটি বিশেষ রুম বরাদ্দ করা আছে। অ্যান্সি ব্যতীত অন্য কেউ সেই রুমে প্রবেশ নিষিদ্ধ। জিয়াংয়ের কথাগুলো শুনে আকাশ ছোঁয়া অবিশ্বাস নিয়ে চিনি আর নুসরাত জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। ওদের কৌতূহল ভরা চোখ থেকে অনুসরণ করে জিয়াং বলল, অ্যান্সি যখনই নিজের জন্য শপিং করতো, সেই সাথে চিনির জন্য শপিং করতো। অ্যান্সি নিজের জন্য যদি একটা ড্রেস কিনতো তাহলে চিনির জন্য 3টা। চিনির বার্থডে বছরের ফার্স্ট ইয়ার, মাসের ফার্স্ট ডে, ঈদ, কোনো কিছুতেই চিনির শপিং মিস যায়নি। 8 বছর ধরে এভাবেই চলছে। আমি শিওর সেই রুমে প্রবেশ করলে নিশ্চয়ই চিনির 10 ইয়ার্স থেকে সব ড্রেস পাওয়া যাবে। নির্ণয়ের কথা শুনে চিনি মনে মনে বলল, এই পাথরে মোড়ানো কালো অন্ধকারের চাদরে সাজানো মানুষটা আসলেই রহস্যময়। ঘড়ির কাঁটায় 2-3 বার টং করে ঘন্টা বাজিয়ে জানান দিলেও সন্ধ্যা নেমে আসছে। সারাদিনের অন্তিম প্রহর ছুটছে। সন্ধ্যা 7টা হতে না হতেই প্রকৃতি তার নিজের চিরাচরিত রূপে ফিরে আসছে। খোলা আকাশ অন্ধকার ন্যায় আসন্ন হয়ে পড়ছে চারপাশ। উষ্ণতায় ঘেরা শুভ্র ফুলের ন্যায় অবিরত ঝরছে তুষারকুচি। সন্ধ্যা রাতের হিমেল হাওয়ায় সেই শুভ্র তুলোর মতো কোমল তুষারের বহর উড়ে এসে ঠায় জমিয়েছে মাইলের পর মাইল পুরো শহরে। অন্যদিকে মিঠি বিশাল ঠায় লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলকে আপন মনে গভীর চিন্তায় মগ্ন। মনের মধ্যে কিসের হিসাব মিলাতে এত তোড়জোড় চলছে কে জানে। মিঠি খানিকক্ষণ চোখ বন্ধ করে তিহামের কথা ভাবছে। তিহাম কারো একজনের ফোন কল পেয়ে তাড়াহুড়ো করে কোথায় যেন উধাও হয়ে গেছে। এইসব আকাশ পাতাল ভাবনার মাঝে মিঠির দৈনন্দিন ব্যবহার করা ফোনটি আপন মনেই বেজে উঠল। ফোনে চোখ বোলাতেই একটি আননোন নাম্বার ফোনের স্ক্রিনে ভেসে উঠল। অবশ্য নাম্বারটি ফিনল্যান্ড নাম্বারটি দেখে পুরোপুরি নিশ্চিত মনে এক ধারণা পোষণ করল মিঠি। হয়তো চিনির অভিমানের পাহাড় সচ্ছল পানির রূপান্তর হয়েছে। কলটা আসার সঙ্গে সঙ্গে মিঠির ব্যাকুল হৃদয় হাতুড়ি পিটিয়ে বলছে, চিনির কিছু হলো না তো? আমার আদরের শিউলি ফুল ঠিক আছে তো?
কারণ এই অচেনা শহরে চিনি ছাড়া আর কে আছে মিঠির। আকপাজ না ভেবে তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো। উদ্বিগ্ন কণ্ঠে কিছু বলার আগেই চেনা পরিচিত এক কণ্ঠস্বর মিঠির কর্ণপাত হলো। মিঠি, আমি মুনিয়া বলছি, তোর ফ্রেন্ড মুনিয়া। আমার মুনিয়া নামে কোনো ফ্রেন্ড নেই। স্বার্থপর বেইমান কোনোদিন কারো ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। মিঠির ঝাঁঝালো কথায় অবলীলায় মেয়েটা কেঁদে দিয়ে বলল, তুই আমায় ভুল বুঝছিস মিঠি। একটা বার আমার কথাগুলো শোন, তারপর তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। মিঠি তো অহনাকুঞ্জের পূর্ণরূপ। কী করে এত সহজে একটা মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করবে? তাই তো বিজয় চটে গিয়ে ফের বলতে লাগলো, তার মানে মানছিস তুই অন্যায় করেছিস? নয়তো শাস্তি শব্দটা উল্লেখ করার প্রশ্নই ওঠে না। এবার তুই নিজেই বল, তোকে কী শাস্তি দেওয়া উচিত? তোর জন্য আজ আমার আদরের ছোট অসুস্থ বোন থেকে আমি এত দূরে রয়েছি। মিঠির কথায় মুনি এবার হাউমাউ স্বরে কান্না করে বলতে শুরু করলো, আমি পরিস্থিতির শিকার ছিলাম। শুধুমাত্র বাবা মাকে বাঁচিয়ে রাখার জন্য ওদের কথা অনুযায়ী আমি কাজ করেছি। আমাকে মাফ করে দে। আমি ইচ্ছে করে তোর কোনো ক্ষতি করতে চাইনি। মুনিয়ার কথাগুলো শুনে মিঠিন স্তব্ধ হয়ে যায়। ব্যথাতুর কণ্ঠে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, আন্টি, আঙ্কেলের কি হয়েছে? আন্টি, আঙ্কেল তো বাংলাদেশে চলে গিয়েছিল। বাবা মা দেশে যায়নি। আমার বাবা মাকে বন্দি করে রেখে জোর জবরদস্তি করে আমাকে দিয়ে তোকে মিথ্যা বলিয়ে হেলসিঙ্কিতে নিয়ে এসেছে। এমনকি জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছে। আমি কখন কি করি দেখার জন্য, এবং তুই ফিনল্যান্ড আসার পর তোর ওপর নজর রেখেছে। তাই সেদিন হাসপাতাল থেকে আমি বাবা মাকে নিয়ে পালিয়েছি, এবং ওরা এতটাই স্ট্রং ও ডেঞ্জারাস ছিল যে ফিনল্যান্ডের মতো শহরে ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাচ্ছিল না। মুনিয়ার কথায় এবার যেন মিঠি নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ছে। তবু নিজেকে যথেষ্ট ঠিক রাখার প্রয়াস চালিয়ে বলল, এইসব কি করেছে? তোর মনে আছে মিঠি, খুব ছোট থাকতে আমি তোর বাসায় বইয়ের নোট নিয়ে আসতে গিয়েছিলাম। ঠিক তখন হঠাৎ করে নির্ণয়কুঞ্জ অসম্ভব সুন্দর দেখতে একটা ছেলে সবার মাথায় রিভলভার ঠেকিয়ে অহনা আন্টির কাছ থেকে কিছু কাগজের সিগনেচার নিয়েছিল। 8 বছর আগে ঘটে যাওয়া কিছু অতীত। মুনিয়ার কথায় মিঠি 8 বছর আগে অতীতে পাড়ি দিল। নির্ণয়কুঞ্জে দুপুর গড়িয়ে বিকেল। দিনটা ছিল শুক্রবার, তাই তো সবাই আজ বাসায়। শুধু সবাই নয়, সবার সঙ্গে এমপি অহনাকুঞ্জ চৌধুরীও বাসায় রয়েছে। হয়তো কাজের দরুন সেই রকম প্রয়োজনীয় কাজ না থাকায় কামলিকে সময় দিচ্ছে। সবাই সন্ধ্যার আগে মুহূর্তেই সদর দরজার পাশে বৈঠকখানায় নান্দনিক আর সুসজ্জিত চেয়ারে বসে বসে আড্ডায় মেতে উঠেছে। অহনা, আমার চিনি দাদুনি কোথায়? বাবা, চিনির শরীরটা ভালো নেই। জ্বর এসেছিল রাতে, তবুও উড়নচণ্ডীর মতো পুরো বাড়ি টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এত সময় এখানেই ছিল, এখন জোর করে বকেট মিঠির সঙ্গে রুমে রেখে এসেছি। আহ, তুমি আমার চিনি দাদুনিকে বকতে কেন গেলে? চিনি দাদুনি চুপ থাকলে নির্ণয় কুঞ্জ নেতিয়ে থাকে। ওদের কথোপকথনের মধ্যেই হাজির হলো কাকামণি। কি গল্প হচ্ছে বাবা মেয়ের পাশে? নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে। আরে পলাশ, সারাদিন রাজনীতি নিয়ে থাকলে হবে? এই রাজনীতি, পলিটিক্স এগুলো করে করে নিজেরও জলাঞ্জলি দিচ্ছে, এবং সঙ্গে আমার মেয়ে অহনার মাথাটাও খাচ্ছ। রোজ রোজ নতুন কাহিনীর সম্মুখীন হতে হয়। কী সব যে বলেন আলতাফ ভাইজান, এমপির বাবা হয়ে এই সব আপনার মুখে মানায় না। আপনি আর মোহনা মামুনি সারা জীবন তো রাজনীতির ধারে কাছেও গেলেন না। ভাবি আর অহনা মামুনি তো সারা জীবন এক হাতে সবটা সামলে এসেছে। আর যদি ভাবে বেঁচে থাকতো তাহলে। কথাটা সম্পূর্ণ করতে পারলো না। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই অহনা কুঞ্জ চৌধুরী, পলাশ মানে ছোট কাকুমণি আর দাদু আলতাফ কুঞ্জ চৌধুরী মুহূর্তেই 3 জন ব্যক্তির মুখ ফ্যাকাশে হয়ে আছে। অমাবস্যার ন্যায় কালো অন্ধকার ছড়িয়ে পড়ল বিষাদময় কষ্টে। কাকুমণি, দাঁড়িয়ে কেন? বসে কথা বলো। তোমাকে চা দিতে বলি? না না মামুনি, ব্যস্ত হও না, আমি কিছু কাগজপত্র তোমার সিগনেচার নিতে এসেছি। পলাশ, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে কম করছো না। তোমার ভাবি মারা যাওয়ার পর তুমি না থাকলে অহনা একা সব দিক সামলাতে পারতো না। আলতাফ ভাইজান, আপনি এসব বলে আমায় লজ্জা দিবেন না। আমি আপনাকে নিজের আপন বড় ভাই মনে করি, আর অহনা মামুনিকে আমার মেয়ে। তাহলে কি করে
আপনাদের খারাপ সময়ে আমি আপনাদের ছেড়ে চলে যাই। পর মুহূর্তেই কাকামণি কিছু একটা ভেবে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, শুনলাম ফিনল্যান্ড থেকে নিম্নয়কুঞ্জের একমাত্র রাজকুমার ফেরত এসেছে। অবশেষে রাজকুমারের রাগ কমেছে। দ্বিতীয় দফায় আবারও অহনাকুঞ্জ চৌধুরীর আর আলতাফকুঞ্জ চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কাকামণির কথায় অহনাকুঞ্জ চৌধুরী বলে উঠল, তোমাদের আদরের রাজপুত্র এবার হিংস্র হয়ে ফেরত এসেছে। 5 বছর আমাদের থেকে দূর দেশে থেকে তার রাগ ক্ষোভ একটুও কমেনি। নির্ণয় কুঞ্জে পা রাখার পর থেকেই তাণ্ডব চালাবে। একদম ওর বাবার মতো ছাইকো উন্মাদ হয়ে গেছে। অহনা কি শুরু করলে আবার? দাদুভাই যদি শুনতে পায় আবার অশান্তি শুরু হয়ে যাবে। আমি চাই না নির্ণয়কুঞ্জে নতুন কোনো অশান্তি হোক। বাবা নির্ণয় বাসায় নেই, অশান্তি আর কে করবে? সকাল সকাল বেপরোয়াভাবে বের হয়ে গেছে। নিম্নয় দাদুভাই কি এখনো মোহনা মামুনির খুনি হিসাবে অহনা মামুনিকে দায়ী করে? আমার বোনের খুনি নির্ণয়ের বাবা। ওই খুনিকে আমি কিছুতেই ছাড়ব না। ও শুধু একবার দেশে পা রাখুক, তারপর। পুরো কথা সম্পূর্ণ করবার আগেই আলতাফকুঞ্জ চৌধুরী অহনাকুঞ্জ চৌধুরীকে ধমকে ওঠে। কি যাতা বলছো তুমি অহনা? হতে পারো তোমরা টুইন, কিন্তু সম্পর্কে অহনার হাজব্যান্ড তোমার থেকে বড়। সম্মান দিয়ে কথা বলো। তাদের কথোপকথনের মধ্যে নির্ণয়কুঞ্জয় প্রবেশ করলো 14-15 বছরের শ্যামলা একটি মেয়ে। ছিমছাম শরীরের মাঝে উঠতি বয়সের ছাপ। মেয়েটি সদর দরজার সামনে আসতেই সকলের দৃষ্টি মেয়েটির ওপর। মুনিয়া, সদর দরজায় কেন? ভেতরে এসো। আন্টি, মিঠি বাসায় আছে? হ্যাঁ মিঠি চিনির রুমে আছে, ভেতরে যাও তুমি। কথাটা বলেই অহনাকুঞ্জ চৌধুরী যখনই কিছু ডকুমেন্টস সিগনেচার করার জন্য কলম হাতে নিল আর মুনিয়া ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াতেই ডোন্ট টাচ ইট। একটি রুক্ষ কণ্ঠের রাশভারী শব্দ দেয়ালে এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ ধ্বনি ভেসে এলো। আকস্মাত রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল নির্ণয়কুঞ্জ। সেই সঙ্গে মুনিয়া ভীতিকর নজরে পেছন ফিরতেই হোয়াইট কালার শার্টের পরনে অসম্ভব সুন্দর একজন তরুণ ছেলেকে প্যান্টের পকেটে 2 হাত গুজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে নির্বিঘ্নে কথা বলতে দেখল। মুনিয়া এই প্রথম এত সুন্দর কাউকে দেখছে। কালো কুচকুচে মণিযুক্ত চোখ দুটো অত্যাধিক ফর্সা, শরীরে মানানসই, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে। সাদা শার্টের ওপর বরাবরের মতোই ক্ষুদ্র ইউনিক লকেট খানিকটা দৃশ্যমান। ফুল স্লিভ সাদা শার্টের হাতাটা কোণে পর্যন্ত ওঠানো, সিল্কি চুলগুলো ঘাড় অব্দি, শুধু ট্যাটু নিখোঁজ। না বলে অন্যের অধিকার হস্তক্ষেপ করা চক্ষু লজ্জার মধ্যে পড়া উচিত। অহনাকুঞ্জ চৌধুরী, মুখ সামলে কথা বলো নির্ণয়। সম্পর্কে আমি তোমার কি হই তুমি ভুলে গেছো? সম্পর্কে যা খুশি হন, আই ডোন্ট কেয়ার। বর্তমানে এখন আপনি আমার বিপক্ষ দল। পূর্বের ন্যায় সেই কাটকাট তীক্ষ্ণ মেজাজে অহনাকুঞ্জের প্রশ্নের জবাব দিল নির্ণয়। এত সময় আলতাফকুঞ্জ চৌধুরী নীরবতার ভূমিকা পালন করলো, এবার চুপ থাকতে পারল না। দাদুভাই তুমি কি বলতে চাচ্ছ? সরাসরি বলো, আমরা তোমার কথার মানে বুঝতে পারছি না। কে কি বলছিল কে কি বলছিল না, আই রিপিট, আই ডোন্ট কেয়ার। আমি এখানে কাউকে হোয়াট মিনিং মানে বোঝাতে আসিনি। আমার যেখানে যা আছে সবটা আমার চাই অ্যাট এনি কস্ট। এনি চান্স আমারটা যদি আমি না বুঝে পাই, আউট অফ কন্ট্রোল হয়ে যা কিছু করে ফেলতে পারি। ইউ হ্যাভ নো আইডিয়া অহনাকুঞ্জ চৌধুরী। দাদুভাই কি চাই তোমার, আমায় বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। নির্ণয় 2 ঠোঁট গলিয়ে রহস্যময় কপট বাঁকা হাসি খেলে গেল ঠোঁটের কোণে। এমপির পথ চাই। এই কথা শুনতেই সবাই শিউরে উঠল। সবার মনে হচ্ছে নির্ণয়ের বলা কথা সকলের গলায় তীরের মতো বিঁধল। অহনাকুঞ্জ তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে বলল, জীবনটাকে কি মগের মুল্লুক পেয়েছো? যখন যা চাইবে তা পেয়ে যাবে। চাইতে নয়, ছিনিয়ে নিতে এসছে। এই নির্ণয় কুঞ্জের 93% প্রপার্টি আমার, তাহলে সব কিছুর মধ্যে প্রথম অধিকার আমার। আর যদি বয়সের প্রশ্নে ওঠে তাহলে সেখানে আমার মা প্রথম। কারণ আমি যতটুকু জানি, হতে পারে আমার মা রহনা কুঞ্জ চৌধুরী টুইন, তবুও পৃথিবীর প্রথম আলো আমার মা আগে দেখেছে। এখন আমার মা যেহেতু বেঁচে নেই, তাহলে সেই স্থানে আমার থাকার কথা, রাইট? সকলেই নিজেদের সর্বোচ্চ দিয়ে নির্ণয়কে বোঝানোর চেষ্টা করছে, শুধুমাত্র অহনাকুঞ্জ চৌধুরী ব্যতীত। অহনাকুঞ্জ চৌধুরী কিছুতেই সেদিনের ছেলের কাছে মাথা নত করবে না। নির্ণয়কুঞ্জে এইরূপ পরিস্থিতি মাঝেই হইচই শোরগোল শুনে চিনি আর মিঠি ভেতর থেকে ছুটে এলো। বৈঠক কক্ষের কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল কালো পোশাকধারী লোক এসে নির্ণয়কুঞ্জের প্রত্যেকটা ব্যক্তির মাথায় রিভলভার ঠাকালো। সেই কাতারে মুনিয়া মিঠিও বাদ পড়েনি।
দস্যুপনায় চিনির অযাচিত লাজুক হৃদয় হঠাৎ ঢাল হিসাবে সেই নিষ্ঠুর মানবকেই বেছে নিল। ছুটে গিয়ে নির্ণয়ের বলিষ্ঠ শরীরের পেশিবহুল পুরুষালী পেছনে লুকালো। হঠাৎ বৈঠক কক্ষে কালো পোশাকধারী ব্যক্তিদের দেখে সকলের হুক চুকিয়ে গেল। দ্বিতীয় দফায় হতবাক হলো যখন সকলের মাথায় রিভলভার। যেখানে নির্ণয় কুঞ্জে অহনা কুঞ্জ চৌধুরীর অনুমতি ব্যতীত কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না, সেখানে নির্ণয়ের ইশারায় কালো পোশাকধারী ব্যক্তিরা নির্ণয় কুঞ্জে প্রবেশ করে সকলের মাথায় রিভলভার তাক করল। এবার বলেন কে কি বলতে চান? এখনও রিল্যাক্স মোডে আছে, যে যা বলবেন আরামসে শুনবো। কি শুরু করেছো তুমি? Here is nothing like that. শুধু ভাবলাম অনেকদিন তো হলো আপনাদের থেকে বহু দূর ছিলাম, কিন্তু আপনাদেরকে সেরকমভাবে আপ্যায়ন করা হলো না। অ্যাকচুয়ালি আজ যেহেতু সব কিছু বুঝিয়ে নেব, তার আপ্যায়নটা কেন বাকি রাখবো? আমি আবার টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। বাবা শুনেছ তোমার আদরের নাতির কথা? আমি ঠিক বলেছিলাম, এই ছেলে একদম তার বাবার মতো হয়েছে। ভয়ে কিংবা অযাচিত আশঙ্কায় এবার ধীরে ধীরে মুখ খুলল কাকামণি। তুমি ভুল বুঝছো অহনা মামুনিকে। অহনা মামুনি তোমার অধিকার কেড়ে নেয়নি। তোমার বয়স মাত্র 18 বছর। 18 বছর বয়সে কখনো এমপি হওয়া যায় না। এমপি হতে হলে নিম্নতম 25 বছর হতে হবে। হঠাৎ অপ্রস্তুত স্পর্শে নির্ণয়ের মনোযোগে ব্যাঘাত ঘটল। কালো কুচকুচে শূন্য এক জোড়া নিবদ্ধ করা চোখে কারো নিছক হাত তারা স্পর্শে হকচকিয়ে পেছনে ফিরল। অসম্ভব সুন্দর একটি অল্প বয়সের মেয়ে ভয়ে নির্ণয় শার্ট খামচে ধরে আছে। এত হট্টগোলের মাঝে নির্ণয় লক্ষ্য করেনি কেউ একজন নির্ণয়ের কর্মকাণ্ডের ভয়ে নির্ণয়ের পেছনেই লুকিয়ে আছে। ব্যাপারটি বোধগম্য হতেই নির্ণয় ভ্রুকুচকে পিনপতন চোখেই তাকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? আমার পেছনে লুকানোর কারণ কি? এখানের সবচেয়ে সুন্দর তুমি, তাই তো তোমার পেছনে লুকিয়েছি। চিনির কথায় নির্ণয় কিছুটা হতভম্ব হয়ে খানিকটা চিনির দিকেই তাকিয়ে আছে। প্রায় 5 বছর পর কাল রাতে নির্ণয় দেশে ফিরেছে। সেই যে নিজের মা মোহনাকুঞ্জের মৃত্যুর দিন 13 বছর বয়সে দেশ ছেড়েছে, এখন 18 বছরের তরুণ হয়ে দেশে ফিরছে। কাল রাতে নির্ণয় কুঞ্জে ফেরার পর এই প্রথম চিনিকে দেখল। অবশ্য চিনিও নির্ণয়কে প্রথমেই দেখছে। চিনির কাছে হ্যান্ডসাম সুদর্শন তরুণ ছেলেটি বড্ড বেশি অপরিচিত। নির্ণয় খানিকক্ষণ চিনির দিকে তাকিয়ে কি যেন ভেবে হঠাৎ করে মিঠির দিকে তাকালো। তারপর নির্ণয়ের মুখভঙ্গি কিছুটা গম্ভীর করেই বলল, তোকে দেখে মনেই হয় না তুই মেয়েটির থেকে ছোট, বরং মেয়েটি থেকে কয়েকগুণ বড় মনে হয়। নির্ণয় কয়েক পলক চিনির দিকে তাকিয়ে ফের রহস্যময় ক্রুড় হেসে অহনাকুঞ্জের উদ্দেশ্যে বলল, আপনার দুই মেয়ে আপনার মতো রহস্যময়। কে চিনি আর কে মেঠি বোঝা মুশকিল। নির্ণয় থেকে মিঠির 4 বছরের ছোট। সেই সূত্রে নির্ণয়ের 18 হলে মিঠির 14 বছর চলে। আর চিনির থেকে মিঠির 4 কিংবা 5 বছরের বড়। কিন্তু চিনিকে দেখলে বোঝাই যায় না চিনি মিঠির থেকে ছোট। যে কেউ চিনির শরীরের গঠন দেখে প্রথম দেখায় বলে দেবে 15 কিংবা 16 বছরের কিশোরী। চিনির বয়সের তুলনায় শরীরে নানা ধরনের পরিবর্তন খুব দ্রুত চলে এসেছে। যেমন দ্রুত বেড়ে ওঠা, তেমনি উচ্চতা এবং গায়ের রং, শরীরের মাঝে মেয়েলি ভাঁজ সুস্পষ্ট, যা মিঠির থেকে কয়েক গুণে কি। যে দৃষ্টি ফেলতে না চাইবে সেও অপূর্ব কিংবা লালসার চোখ দিয়ে চিনির মতো সৌন্দর্যময়ীর দিকে তাকাবে। তাই তো যে বয়সে চিনির ফ্রক পরে ঘুরে বেড়ানোর কথা, সে বয়সে অহনাকুঞ্জ চৌধুরী পোশাকের মাঝে আষ্টে পৃষ্ঠে মুড়িয়ে রাখে মেয়েটাকে। অতপর নির্ণয় পুরো কথাটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে চিনির মাথায় নির্ণয় রিভলভার ঠেকালো। এইরূপ পরিস্থিতিতে সবাই আচমকা উত্তেজিত হয়ে পড়ল। তোমার মাথা খারাপ হয়ে গেছে? সাইকোপ্যাথের মতো কাজ কারবার করছো? আমার অসুস্থ বাচ্চা মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়েছ? সিরিয়াসলি? বাচ্চা মেয়ে? কই দেখে তো মনে হচ্ছে না। নির্ণয় কথাটা চিনির পা থেকে মাথা অবধি পরক করে বলল, নির্ণয়, মুখ সামলে কথা বলো। কার সাথে কি বলছো ভুলে যাচ্ছ? চিনি সম্পর্কে তোমার বোন হয়। সো ফানি। কিসের বোন? কোন দিনের বোন? চিনিকে কি মোহনাকুঞ্জ চৌধুরী জন্ম দিয়েছে? ঠিক যেন বাবার মতো সাইকোপ্যাথ হয়েছে। তোমার বাবা আমার বোনের জীবনটা তছনছ করে দিয়েছে, ঠিক তেমনি তুমিও যার জীবনে যাবে তার জীবনটা ধ্বংস করে দিবে। আমি আপনার মেয়েকে বিয়ে করে আপনার মেয়ের জামাই হয়ে যাই, তারপর সকলে বলবে দুঃসাহসিক এমপি বীর সাহসী মেয়ের জামাই পেয়েছে। তখন না হয় দিনের বেলাতে আপনাকে তারা দেখাবো। দাদু ভাই কী সব বলছো এসব? চিনি দাদুনি অসুস্থ, ওকে ছেড়ে দাও, আর ছেলে মানুষই করো না। স্টপ ইট। এসব নন সিরিয়াস কথা শুনতে আসেনি। 5 পর্যন্ত কাউন্ট করব।
এর মধ্যে যদি অহনাকুঞ্জ চৌধুরী এমপি পদ থেকে ইস্তফা দিয়ে আমায় এমপি ঘোষণা না করে, তাহলে আমি তোমাদের অসুস্থ চিনিকে সুস্থ বানিয়ে পৃথিবী থেকে দূর করে দিব। নাও টাইম ইজ অন। 5, 4। নির্ণয়ের নিশ্চিংসতা ও উন্মাদ কর্মকাণ্ডে সবাই অবাক। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো সকলের। নির্ণয়ের এরূপ কার্যকলাপে ভয়ে জড়সড় হয়ে আছে সকলে। এমনকি শুনশান নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে নির্ণয়কুঞ্জ। 3, 2, 1। কাউন্ট সম্পূর্ণ করে রিভলভারের ট্রিগার চালাতে যাবে, ঠিক সেই সময় অহনাকুঞ্জ চৌধুরী প্রতিধ্বনির ঝংকার তুলে বলল, তুমি যা বলবে তাই হবে। অহনাকুঞ্জ চৌধুরী মুখ থেকে বাক্যটা শুনতেই নির্ণয় ঠোঁটের কোণে বিজয়ের হাসি খেলে গেল। সকলের মাঝে কাকামণি বলল, অহনা মামুনি, ইস্তফা দিলেও তুমি এমপি হতে পারবে না নিম্নয়। এমপি হতে গেলে 25 বছরের যুবক হতে হবে। ছোট দাদু, আপনি অহনাকুঞ্জের পিএস হয়ে আমার জন্য কেন পেরেশানি নিচ্ছেন? বয়স হচ্ছে, আপনার নিজের যত্ন নিন। তাছাড়া এখনকার ডিজিটাল যুগে বয়স 18 থেকে 25 নেওয়া এমন কি ব্যাপার? সেকেন্ডের মধ্যে সব হয়ে যাবে। আপনার অহনাকুঞ্জ চৌধুরীর পদত্যাগের ব্যবস্থা করেন এবং আমার এমপির অভিষেকের খবর ঢাক ঢোল বাজিয়ে জানিয়ে দিন। এত সময় যার জীবন বাঁচানোর জন্য ভয় আতঙ্কে সকলের জীবন যায় যায় অবস্থা, অথচ তার মধ্যে ভয় আতঙ্কের ছিটে ফোটাও নেই। দিব্যি আকাশের নির্ণয়ের সুদর্শন চেহারা দেখতে ব্যস্ত। অন্যদিকে মুনি আর মিঠি কান্না করতে করতে ভাসিয়ে দিচ্ছে নির্ণয়কুঞ্জ। নির্ণয় এক পলক চিনির দিকে তাকিয়ে দ্রুত নির্ণয়কুঞ্জ ত্যাগ করলো। মিঠির ভাবনা থেকে বের হয়ে ব্যথাতুর কণ্ঠে সশব্দে উচ্চারণ করলো, নির্ণয় ভাইয়া। ফোনের বিপরীত সাইড থেকে ভয় আতঙ্ক মেশানো কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, তোর নির্ণয় ভাইয়া। নির্ণয় ভাইয়া এই দেশে আসবে কি করে? নির্ণয় ভাইয়ার তো দাদুর সঙ্গে থাকার কথা। তুই ঠিক দেখেছিস তো? একজন মারাত্মক সুদর্শন চেহারার পিছনে ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে। সেই চেহারা আমি ভুলবো কি করে বল? মিঠি বারবার মৃদুস্বরে বিড়বিড় করে বলল, নির্ণয় ভাইয়া ছিল সব কিছুর পিছনে, কিন্তু কেন? চারিদিক নিস্তব্ধতা বয়ে চলছে, যদিও বা তাতে কোনো রূপ হেলদোল নেই মিঠির। কী হচ্ছে, কেন হচ্ছে এইসব ভাবছে। অর্থাৎ সময়ের তারতম্যেই সব কিছু বুঝে ওঠা দেয়। হ্যালো হ্যালো মিঠি, শুনতে পাচ্ছিস? শুনছি আমি। তুই এখনো হেলসিঙ্কি থেকে কেন চিনির কাছে যাসনি? তোকে কি নির্ণয় ভাইয়া বন্দি করে রেখেছে? যাকে এই 8 বছরে একটি বার দেখিনি, তাহলে সে কি করে আমায় আটকে রাখবে? তাহলে তুই যাসনি কেন চিনির কাছে? এখানে মেট্রো রেল কিছুদিন যাবৎ অফ রয়েছে, হয়তো বরফে ঘেরা তুফানের জন্য। এই সমস্যা তো সপ্তাহ 2 আগে ছিল। এখন তো দিব্যি মেট্রো চলছে। সরকারি ট্রান্সপোর্ট কখনো এতদিন অফ রাখে না। তাছাড়া উবার তো অলওয়েজ চলে, জাস্ট টাকার অ্যামাউন্টটা বেশি নেয়। কিন্তু তিহাম যে বলল। কথা সম্পূর্ণ করার আগেই মিঠি মাঝপথে থমকে গেল। মুনিয়া মিঠি কথার আগাগোড়া কিছুই বুঝল না। মিঠি উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই শিওর মেট্রো চলছে? তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই গিয়েই দেখতে পারিস। আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। কান থেকে ফোনটা রাখতেই হাতের মুঠো ফোনটা টুংটুং দুটো শব্দ হলো। মিঠির স্পষ্ট মনে আছে, মিঠি বারবার তিহামকে জিজ্ঞাসা করেছিল মেট্রো রেল চলে কিনা। তবে তিহাম বারবার নানা অজুহাত দেখিয়ে বলেছে আর কিছুদিন টাইম লাগবে। মিঠি চিনির কাছে যাওয়ার দিক নির্দেশনা না পেয়ে তিহামকে বারবার প্রশ্ন করেছে হেলসিঙ্কি থেকে ফিনল্যান্ডের মেইন শহরে যাওয়ার আর কোনো ওয়ে নেই কি। তখনও তিহাম থেকে একই উত্তর বারবার ফিরে এসেছে। মিঠির হেলসিঙ্কি মেট্রো রেলের ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সম্পর্কে ধারণা নেই। সেখানে মিঠির পক্ষে কী করে সম্ভব একা খুঁজে বের করা? আর মিঠিও সবসময় তিহামের কথায় বিশ্বাস করে আসছে, তাই তো খোঁজা কিংবা জানার চেষ্টা করেনি। মিঠি সশব্দে উচ্চারণ করল, তিহাম আমায় মিথ্যে কেন বলল? মুহূর্তে মস্তিষ্ক জুড়ে ক্ষণে ক্ষণে প্রতিধ্বনি ঝংকার তুলছে মনিয়ার কিছু বাক্য। নির্ণয় ভাইয়ার কাছে চিনি কিন্তু কবে কখন কি করে হলো এসব। আর পিমি তো মিঠিকে মিনিটে মিনিটে আপডেট দিয়েছে সেগুলো। ফিনল্যান্ড আসার পর একটিবারের জন্য অহনাকুঞ্জ কল দিল না মিঠিকে। শুধু দুটো ইমেইলের পর অহনাকুঞ্জ সম্পূর্ণ যোগাযোগ অফ করে দিল। কিছু তো চলছে, কিন্তু সেটা কি? আপন মনের ভাবনায় বুক ভেঙে টুকরে কেঁদে ওঠে মিঠি। গাল বেয়ে জলের ফোঁটা টুপটাপ করে গড়িয়ে পড়ছে। চারিদিক নিস্তব্ধ বলেই মিঠির মৃদু কান্নার আওয়াজ থমকে আছে। এত সব চিন্তা ভাবনা কিছুতেই নিতে পারছে না। সামনের সব কিছু কেমন যেন অদৃশ্য লাগছে। দ্য গ্রেস অফ হ্যাভেন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শীতল তাপমাত্রা বেশ ভয়ঙ্কর আকৃতি নিচ্ছে। হালকা ঝিলিমিলি তুষারপাতের দেখা মিলছে, সেই সাথে দমকা হাওয়া তো আছেই।
দিন কি রাত কিংবা সকাল না বিকেল, ফিনল্যান্ডের আধারে থাকা তারতম্যটাও বুঝে ওঠা যায়। তবু এই দেশের মানুষ সুখী দেশটির মধ্যে একটি বলা যায়। নির্ণয় যেমন তড়িঘড়ি করে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হয়ে গেছে, পূর্বের ঘটনার পুনরাবৃত্তির স্বরূপ তড়িঘড়ি করে দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরেও এসেছে। কিছু সময় আগে পুরো হলরুমে চিনি আর নুসরাত নিজেদের মতো হইচই করে রাজত্ব চালিয়েছে, কারণ নির্ণয়ের পরপর তড়িৎ গতিতে জিয়ান, তিনা, আদনান বের হয়ে গেছে। তবে চিনি আর নুসরাতকে একা ফেলে যায়নি। দ্য গ্রেস অফ হেভেনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো পোশাকধারী কিছু ভয়ঙ্কর মানব। নির্ণয় কক্ষে পা রাখতে আচানক ভ্রুজোড়ে আপনা আপনি সংকুচিত হলো। দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। মুহূর্তে কী যেন ভেবে নির্ণয়ের কালো কুচকুচে মণিযুক্ত চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করতে ব্যাকুল হয়ে পড়ল কোনো অযাচিত কারণে। কিছু একটা না পাওয়ার যন্ত্রণায় ব্যাকুল হয়ে উঠেছে ভেতরটা। শরীর থেকে স্নো লাইন উইন্টার স্কি ভেস্টের জ্যাকেটটি খুলে ছুঁড়ে ফেলল। তারপর বাঁ হাতের সাহায্যে শার্টের বুক সাইডের দুটো বোতাম উন্মুক্ত করে রাগ সংবরণ করার চেষ্টা চালাচ্ছে। দুই আঙুলের সাহায্যে কপাল স্লাইড করতে করতে কিছু একটা ভেবে ওয়াশরুমের দিকে চোখ বোলাতে পেছন থেকে চিনির রিনরিনে কণ্ঠস্বর ভেসে এলো। কখন এসেছেন আপনি? নির্ণয়ের রাগের উত্তাপে কিছু বলার জন্য পেছনে ঘুরে উদ্বিগ্ন হতেই চিনির হাস্যোজ্জ্বল চেহারার মাঝে হাসির কিরণ প্রবাহিত হলো। নির্ণয়ের তৃষ্ণার্থ চোখে চিনির অসম্ভব মায়াবী চেহারার মাঝে নির্ণয়ের হিংস্র সত্তাটা দপ করে নিভে গেল। চিনির মহাসমুদ্রের মতো গভীর হরিণের চোখ জোড়া নির্ণয়ের সামনে ধরে রাখা মানে নির্ণয়কে নিঃস্ব করে দেওয়া। চিনি কি বোঝে সেটা? চিনির এই নিষ্পাপ চেহারার সামনে থমকে যায় নির্ণয়ের পুরো দুনিয়া। আপনি কিছু খুঁজছেন? হ্যাঁ। নির্ণয় চিনির চোখের দিকে তাকিয়ে নির্লিপ্ত জবাব দিল। কি করছেন? বউ। নির্ণয় জবাব শুনে বিস্ময়কর চোখে তাকিয়ে চিনি প্রশ্ন করল, কেন? বিয়ে করার জন্য, যে সারা জীবন আমার পাশে থাকবে, ন্যানো সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে যাবে না, ঠিক এরকম। কথাটা বলেই নির্ণয় কাউচে বসে টাটু বিশিষ্ট হাতের সাহায্যে চিনিকে হ্যাঁচকা টানে নির্ণয় রুরুতে বসালো। এক নিমেষেই গুছিয়ে দিল সকল দূরত্ব। আপনি কি রেগে আছেন? রুম থেকে বের হতে কতবার নিষেধ করেছে, তাহলে কার পারমিশন নিয়ে রুম থেকে বের হয়েছিস? আমি তো নুসরাত। চিনির কথা সম্পূর্ণ করার আগেই নির্ণয় চিনির হাতে কামড়ে দিল। ব্যথায় জর্জরিত হয়ে মৃদু স্বরে শব্দ করে উঠল চিনি। কি করছেন? লাগছে তো। লাগুক, লাকের জন্যই তো দিয়েছে, আদর করতে নয়। এটা তোর শাস্তি। আমার বিগটে জয়া ম্যাচেছে ঘি ঢালতে তোরা মা আমি উঠে পড়ে লাগিস। যেমন আছে তেমনই থাকতে দে, আই সোয়ার। নয়তো সবাই ছাড় পেলেও তুই ছাড়া পাবি না। এটা আমার পার্সোনাল ডিসিশন। কথাটা বলেই সেকেন্ডের মাঝেই ঠোঁটের কোণে খেলে গেল এক কপট হাসি। চিনি কথাটার মানে ঠাউর করার পূর্বে নির্ণয় বলল, রেডি হয়ে থাকতে বলেছিলাম, তাহলে এখনো? আপনি কখন আসবেন ঠিক জানি না, তাই রেডি হইনি। শুধু 5 মিনিট, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কথাটা বলেই যখন নির্ণয়ের উড়ু থেকে উঠতে যাবে, নির্ণয় জোরালোভাবে চিনিকে ধরে রাখলো। ঘোর লাগা চোখে ঘাড় থেকে চিনির রেশমের মতো চুলগুলো সরিয়ে তীর্যক নাকের ডগা ঘষে ঠোঁট নাড়িয়ে হাসকি স্বরেই বলল, এখন তোকে আমার চাই, তোকে ছাড়া এখন 1 মিনিট থাকা পসিবল না। নির্ণয় নেশা ভরা কণ্ঠ, ঘোর লাগা দুটি চোখ, চিনির অধিদপ্ত মনের মাঝে ভয়ঙ্কর শিহরণ শিউরে উঠল। চিনির ক্রমশ বক্ষপিঞ্জরায় ভালোবাসার অশান্তি বয়ে চলেছে। ধীরে ধীরে নির্ণয় নাকের ঘর্ষণে এবং কামড়ে দৃঢ় রাখা হাতের স্পর্শে মনের মাঝে অযাচিত সহানুভূতিরা সাড়া দিচ্ছে। অষ্টাদশ সে নিজের অনুভূতির কাছে ঠিক বেঠিক ভুলে যাচ্ছে। তীব্র অনুভূতিতে স্তম্ভিত হয়ে এক আকাশসম খুঁজে রাখা আখিদয় ক্রমশ স্নিগ্ধ হয়ে যাচ্ছে অনুভূতির খোলসে। নির্ণয় স্পর্শ প্রগাঢ় হতে হতে যখনই দুজোড়া ঠোঁট প্রায় ছুঁই ছুঁই, তখনই অনাকাঙ্ক্ষিত কণ্ঠে ছিটকে দূরে সরে গেল চিনি। ব্রো, আসবো? চিনিকে লজ্জায় ঘিরে ধরল সারা অঙ্গে। শরীরের অংশে অংশে বয়ে চলল অনুভূতির পারদ। অদ্ভুত এক ব্যাকুলতায় দাঁড়িয়ে থাকার ফুরসত মিলল না। ধৈর্যের কাছে হার মেনে বলে উঠল, আমি রেডি হয়ে আসছি। সেকেন্ডের মধ্যেই বাক্যটি ব্যয় করে চিনি বিদ্যুৎ গতিতে ছুটে পালালো। আদনান চিনিকে এমনভাবে ছুটে পালাতে দেখে ঘাবড়ে গেল। তড়িৎ গতিতে দ্বিতীয়বার নির্ণয়ের উদ্দেশ্যে পারমিশন চাইল। উত্তরস্বরূপ ভেতর থেকে কোনো সারা শব্দ না পেতেই তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো। নির্ণয়ের ঘোর লাগানো সেই চোখ দুটো ছিল তখনও চিনির নিষ্প্রভ যাওয়ার পথে। ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে নির্ণয়ের অথর কামড়ে ধরছে। মনের অজান্তেই নির্ণয়ের ঠোঁট থেকে মৃদু সুরে
কিছু শব্দ ভেসে এলো। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁচব তোমার সাথে আমি আমার জীবন। ব্রো, আর ইউ ওকে? আদনানের বারবার ডাকার পর এবার যেন হুঁশে ফিরল নির্ণয়ের। I'm out of mind. কি হয়েছে ব্রো? এনি প্রবলেম? Of course problem. তোর জন্য আমার জানের ফার্স্ট উষ্ণ অধরের স্পর্শ অসমাপ্তি রয়ে গেল। নির্ণয় কিয়ৎক্ষণ ভেবে তপ্ত শ্বাস ছাড়ল নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করল, বলতে পারিস যা বলতে এসছিস। নির্ণয়ের কথার টোন এবং এমন উদাসীনতা এই প্রথম দেখল আদনান, যা আগে কখনো নজরে পড়েনি। আদনান বিস্ময়ের চোখে পরখ করছে নির্ণয়কে। আদনান আমতা আমতা করেই বলে উঠল, ব্রো, আমি কি ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেলেছি? আদনানের কথায় নির্ণয়ের তীর্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল আদনানের। এটা বলতে এসছিস? না মানে আমি নীলের বিষয়ে কথা বলতে এসেছি। আমার নীলের ডিটেলস চাই। নীলের এক্সাক্ট লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। ইট ইজ নট পসিবল। বাট উত্তর সবরূপ সব জায়গা থেকেই এই কথাটাই বারবার কালেক্ট হচ্ছে। গত 8 বছর সাইডে রেখে যদি বিগত কয়েক বছরের ইনফরমেশন কালেক্ট করা হয়, তাহলে নীলের লোকেশন অনেক ট্র্যাকতেই দেখিয়েছে। আমাদের ইনফরমেশন টিম এটা ধারণা করেছে নীল ট্র্যাভেল করে ভিন্ন দেশে, এবং নীলের জীবনযাপন খুব সাধারণ আর 5 জনের মতো। সন্দেহজনক কোনো কিছু এখনও চোখে পড়েনি। নীলের বাবা কোথায় ঘাপটি মেরে আছে? ব্রো, বিলিভ মি, এই 8 বছরে নীলের বাবাকে কেউ দেখেনি। আইএনআইডি, প্রপার্টি, কার লাইসেন্স, ভিসার টিকিট, কোনো কিছুর মধ্যেই নীলের বাবার ছোঁয়া নেই। ব্যাপারটা এমন না যে নীলের বাবাকে আজ কিংবা 1 মাস 1 বছর ধরে খুঁজছে। আমি এখানে আসার পর থেকেই শুনেছি প্রায় 8 বছর ধরে প্রেমী খুঁজছে। তাহলে কি করে একটা মানুষ নিরুদ্দেশ্য হয়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়? বাঁচার জন্য কতদিন লুকিয়ে থাকবে? আর সব ঠিকঠাক থাকলেও ও নীলের বাবার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। আদনান কথা সম্পূর্ণ করার আগেই নির্ণয় দৃঢ় কণ্ঠে বলে তীর্যক হাসল। ইউ রাইট ব্রো। বেটা এত টাকা নিয়ে কোথায় পালালো? নিজের আপন বউ ছেলের খবর নেয় না? দ্যাটস রাইট।